আরে ছাড়েন, ছাড়েন তো, কেউ দেখা ফেলাইব। সিথি বারবার জাহেদকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু সে জড়িয়েই ধরে আছে আর বাড়তি হিসেবে শীতের গালে কষিয়ে চুমু দিচ্ছে। এবার শীতের ভয় তুঙ্গে উঠে গলা শুকিয়ে কাঠ হতে লাগলো। দিক বিদিক শূন্য হয়ে সে জাহেদকে ধাক্কা মেরে বসলো। জাহেদ ছিটকে গিয়ে মাটিতে শুয়ে পড়ল। এতক্ষণ দুজনেই বসেছিল উঁচু করে রাখা মাটির ঢিবির আড়ালে। এই এই ধাক্কা মারলা কে? ইতি উতি করে বসা থেকে একটু উঁচু হয়ে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো সিদ্ধি। না, কোনো মানুষজন নেই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তবে তৎক্ষণাৎ খেপা চোখে তাকিয়ে জাহেদকে বলল, কই আসি দেখেন না, নাকি ডর ভয় নাই? কেউ দেখলে বাইন্ধা পিটাইব। আরে চুরি করতাছি নাকি পিরিত করতাছি, যা হকগলি করে। মজা করেন? শীতের থমথমে মুখ দেখে জাহেদের মজা করার অভিপ্রায় ততক্ষণে গায়েব। এবার সে সিরিয়াস ভঙ্গিতে বলল, দেখলেই তো কেউ নাই, অযথা এত সুন্দর একটা সময় নষ্ট করে দিলা। জাহেদের মুখে বিরক্ত হওয়ার ছাপ স্পষ্ট। সিথি তার কথার পরবর্তীতে কিছু বলতে পারল না। ধরতে গেলে বলার মতো কিছুই জোগালো না তার মুখে। ছেলেটার আচরণে ভয়ের বিষয় হলেও জাহেদকে সে অসম্ভব ভালোবাসে। তাই তো জাহেদ যখন তাকে আড়ালে নিয়ে হঠাৎ হঠাৎ জড়িয়ে ধরে, চুমু খায়, তখন সে অসম্মতি প্রদান করে না। আবার যে মন সাই দেয় তাও না। কেবল ভালোবাসার মানুষটাকে হারাতে চায় না বলেই মুখ বুঝে সহ্য করা। বিয়ে তো হবেই, তখন তো জাহেদ কেবল তারই। কিন্তু আজ এভাবে খোলা মাঠে, যদিও বা মাটির ঢিবি আছে, তবুও কোনো বেটা ছেলে খেলতে এলে এভাবে দেখে ফেললে দুনিয়া এক করে ফেলবে। এটা শহরাঞ্চল না, গ্রামাঞ্চল। এখানে প্রেম ভালোবাসার নামে ছোট বড় সবাই পরিচিত, তবে নিষিদ্ধ হিসেবে। তার উপর যদি একান্তে নিভৃতে ঘনিষ্ঠ অবস্থায় দেখে, তখন তো আর কথাই নেই। পুরো গ্রাম জুতার মালা গলায় বিয়ে। লালচে কুসুম আভায় ছেয়ে আকাশে নীলাভ সাদা মেঘরাশির উড়ে চলার সাথে সেটি দেখতে পেল বিরক্ত ভঙ্গিতে জাহেদের চলে যাওয়া। তপ্ত শ্বাস ফেলে স্বগতোক্তি করল, ভালোবাসা হইল আগুন, আগুনে ঝাঁপ দিস, এখন তো পূর্বাই। এই সুমনা, কইলো সেমরি? আরে এমি আয়, হাসি আসি। সুমনাদের চৌচালা টিনের ঘর, সামনে আবার বাড়তি টিনের বারান্দা। সেখানেই দাঁড়িয়ে তিথি চিৎকার করে সুমনার খোঁজ নিল। অতঃপর সুমনার গলার স্বর শুনে বাড়ির পেছন দিকে পা বাড়ালো। ওই সেরি, এই হাইনজাবেলা কি করো সেনে? আর কইস না, মুরগির সাও বেজে নিছে গা। সুমনাদের বাড়ির পেছন দিকে চাষবাস করার কারণে জঙ্গলের মতো অবস্থা হয়ে গেছে। মাচা তৈরি করে সেখানে করলার চাষ, মাচার নিচে আবার টমেটো গাছ, সেখানে টমেটো জ্বলছে। ঢালু হয়ে গিয়ে নিচে আলুর চাষ করা ক্ষেত। তুই কই আসিলি তখন? কাকাই বাইত না? বাইত আসিল, তই ঘুমে, এর লিগে দেখে নাই আমার মুরগির সাও। থাক, কান দিস না, বাকিগুলান দেখে রাখ, ভালা জাতের মুরগি। মাথা নেড়ে তিথির পিছন পিছন সুমনা চলতে শুরু করে। তবে বার কয়েক নিজের পিছনের জঙ্গলের দিকে তাকায়। তার মন এখনো মুরগির বাচ্চার জন্য কাঁদছে। 15টা ডিম থেকে 15টা বাচ্চাই ফুটছিল, এখন একটা কমে 14টাও রইল কেবল। ভাবতে ভাবতে ফের ঠোঁট উল্টে তার মুখ কাদো কাদো হয়ে যায়। তিথি আর সুমনা খুবই ঘনিষ্ঠ বান্ধবী, তবে তিথি সুমনার বান্ধবী নয়, সে ছিল সুমনার বড় বোন রমনার বান্ধবী। সেই দিক থেকে সুমনা ও তিথি দুজনের বয়সের তফাৎ বেশ। সুমনারা এক ভাই দু বোন। বড় ভাই গমের কারখানায় কাজ করে, বিয়ের বয়স হলেও এখনও তিনি বিয়ে করেননি। তার পরের জন রমনা। রমনার বিয়ে হয়েছে এই তো কয়েকদিন আগে, তখন বয়স 16তে মাত্র পদার্পণ করেছে সে। মাত্র বলতে নেই, একে তো মেয়ে মানুষ, তরতরিয়ে গায়ে গতরে বড় হয়ে যায়, তাও আবার গ্রাম্য এলাকা, যেখানে 13-14 হলেই বিয়ের ঘর দেখা শুরু হয়ে যায়। সেখানে বেশ সময় নিয়েই রমনার বড় ভাই সুমন তাকে বিয়ে দিয়েছে। তারপর এখন আছে অতি আদরের ছোট বোন সুমনা, বয়স চলছে 13। আর একটু বয়স বাড়ুক, বুঝ হোক, তারপর ভালো ঘর দেখে তাকেও বিয়ে দিয়ে খালি হয়ে সুমন বিয়ের পিঁড়িতে নামবে। বাপরা তার কর্মবিরতি জীবন পার করছেন। তাছাড়া মাতৃহারা ভাই বোন,
তাছাড়া মাতৃহারা ভাই বোন তারা, তাই তো সুমনের ঘাড়ে সকল চিন্তারা চেপে বসেছে। তবে রমনা যাই হোক বোঝের ছিল, ঘর সংসারের সকল কাজকর্ম একা হাতে সামলে নিত। কিন্তু এই সুমনা হয়েছে একচ্ছত্র নিয়ন্ত্রণহীন, বাউন্ডুলে ভবঘুরে বেড়ানো তার কাজ। ঘরের সকল কাজ পানির জলে ভেসে যাক, বর্ষার পানিতে সাঁতরে হলেও তার বাইরে যাওয়া যায়, এমন অবস্থা হয় এই মেয়েটার। আর তো আছেই এক পাল ভরা বান্ধবী ভরা, সারাক্ষণ গল্প আড্ডায় মেতে থাকে। সুমনার ঘরে আসতেই ধূপ করে বিছানায় শুয়ে পড়ল তিথি। শোয়া অবস্থায় সুমনাকে বলল, যা তো চাউল ভাইজা নিয়ে আয়, জব্বর কাহিনী হইছে আইস কারখানায়। তোর সাহস তো কম বড় না, আমারে চিঠি পাঠাস। পাতলা ফিনফিনে কালো মতন শরীর মেহুলের, টিকালো নাক, খাড়া খাড়া সজারুর মতো চুল, চোখ জোড়া চলে, অতি ছোটও না আবার বড়ও না। তবে তিথির সমস্যা এতে না, সমস্যা তার প্রেম ভালোবাসাতে। বেচারির অ্যালার্জি এগুলোতে। সেই বেচারির কপালেই আসে ভুর ভুর করে প্রেমপত্র। তার ঘরের খাটের নিচে টিনের একটা ব্যাংক অর্ধেকই ভরা চিঠি। বর্তমানে মেহুলের চিঠি হাতে নিয়ে সে শাসাচ্ছে। চিঠিটা মেহুল নিজে হাতে দিয়েছে তিথিকে, অথচ এ পর্যন্ত যারা চিঠি পাঠায় কেউই নিজে হাতে এমন করে পাঠায়নি, সকলেই মাধ্যম দিয়ে পাঠিয়েছে। কারণ তিথির রকচটা তিরিক্ষি মেজাজ, যা সারাক্ষণ উত্তপ্ত থাকে, এবং তাই সকলের আকর্ষণ হয়ে থাকে। এই আকর্ষণে বিকর্ষিত হয়ে এত এত প্রেমের আবদার, যা তিথি খুব রমরমাভাবে প্রত্যাখ্যান করে। এবার যার পরাণে সে অবাক হয়েছে মেহুলের সাহসিকা দেখে, সাথে একটু ভালোও লেগেছে। তাই বলে প্রেম সে কখনোই করবে না বলে পণ নিয়েছে। কিন্তু ভাগ্য বলেও একটা কথা আছে না, যা আমরা চাই না তাই যেন ভাগ্যে এসে জুটে। দেখা যাক তিতির ভাগ্য তাকে কতদূর নিয়ে যায়। আর যদি দেখি এমন পীড়িতের পিতলা আলাপ চিঠি লেখা পাঠাইতে, খবর আছে কইলাম। তোর বড় আমি সম্মান দিয়া কথা ক। ওরে আমার সম্মান রে, মিনমিনে স্বরে দেখি তেজ ফুইটটা বেরিয়েছে। ভালা কথা শুনতে হইলে আমার লগে পীড়িত দেখাইতে আবি না, নাইলে মালিকরে বিচার দিমু। বলি দ্রুত মেহুলের সামনে থেকে সরে গিয়ে কাজ করতে লাগলো। নদীতে মাছ ধরার জালের কারখানা, মুন্সিগঞ্জে সারা এলাকা জুড়ে এই ব্যবসায়ী চলে এখানকার মানুষের জীবিকা নির্বাহের জীবন জড়িত দৃশ্য। কারেন্ট জালও তৈরি হয় এখানে, সবই অবৈধ অনৈতিকভাবে। পুলিশ এসে জরিমানা করে, কারখানা সিল করে ধরে নিয়ে যায়, তবুও তারা এসব কার্যক্রম আবার শেষ থেকেই শুরু করে। তাদের জীবিকার একমাত্র উপার্জন এটাই, সেজন্য আর এই কাজ করেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সেখানেই কাজ করে তিথি। শুধু একটা না, এমনই হাজার হাজার কারখানা সারা এলাকায়। জাল বানানোর প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানতে হয় কর্মীকে। শুধু একটা প্রক্রিয়া জানলেই হয় না, না জানলেও দেখতে দেখতে শিখে যায়। তবে সুবিধাও আছে, যে যত বেশি কাজ সম্পর্কে জ্ঞাত হয়ে কাজ করে বেতন তার তত বেশি। তেমনি তিথি এ বিষয়ে পাকাপোক্ত, আগাগোড়া পুঙ্খানুপুঙ্খভাবে তার জানা, এবং সপ্তাহ শেষ হলেই টাকা গুনে হাসি মুখে বাড়ি যায় সে। সুমনার বাড়ির বিশাল উঠোনের মাঝে গল্পে মেতে উঠেছে 5 জন কিশোরী। কারণ বিদ্যুৎ নেই বিধায় এই আড্ডা। সুমনা ও তিথি মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে, সেগুলো পাটিতে রেখে দেওয়া মাত্রই হাত পড়ল রমনা, সিথি, নসিমনের। শুরু হয়ে গেল তাদের মুড়ি মাখা নিয়ে এক ঝাঁক পাখির মতো কিচিরমিচির করা। ওই তোরা চিল্লাইতেছস কে? সুমনার বাবার ধমকানিতে সব একদম নীরবে ছেয়ে গেল। এতক্ষণ ধরে মুড়ি নিয়ে কারাকারিও থেমে গেল। সবাই আস্তে আস্তে গল্প করতে করতে খাচ্ছে। হারিকেনের আলোতে অতটা স্পষ্ট বোঝা না গেলেও রমনার চোখে ঠিকই ধরা পড়ল শীতের গালে গোল হয়ে থাকা কালচে চামড়ায় হালকা নীল অংশ। আলগোছে শীতের পাশে বসে কানে কানে ফিসফিসিয়ে বলল, গালে দাগ লইয়া সারা গাও ঘুরছনি বু? এমন কথা তাও আবার হঠাৎ করে শুনে শীতল শিহরণ পিঠ জুড়ে বয়ে গেল। ফাঁকা একটা ঢোক গিলল সিথি, রমনার 2 বছরের বড় সিথি। আপনি করে কেউ কাউকেই ডাকে না, ভালোবেসে তুমি আর অতি ঘনিষ্ঠ গাঢ় হয়ে এলে তুই সম্বোধন চলে এখানে। স্মৃতির প্রেম কথন বিষয়ে অবগত এই মজলিসের সকলেই। 2 বছরের প্রেম, তাই বলে অতটা ঘনিষ্ঠ হবে সেই বিষয়ে অজ্ঞাত রমনার চোখ বড় বড় হয়ে শীতের গালের পানে তাকিয়ে।
দ্রুততার সহিত মাথায় ঘোমটা টানল সিথি। এত গরমে তাকে ঘোমটা টানতে দেখে নসিমন জিজ্ঞেস করলো, কি রে, ঘোমটা দিলি কে? গরমে না কতক্ষণ আগে দাপলা দাপলি কইরা ঘোমটা ফালাই দিলি। নসিমন আর সিথি বয়সে লম্বায় সব দিক দিয়ে সমান সমান বান্ধবী দুজনে। নসিমনের প্রশ্নে তোতলানো স্বরে স্মৃতি প্রত্যুত্তর করল, বাড়িতে যামুগা, ভাল লাগতাছে না রে। বলেই ইতি উতি করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। তার এমন অদ্ভুত আচরণে সকলেই অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। নসিমন তার সাথে সাথে উঠে দাঁড়িয়ে উদ্বিগ্নতার সহিত জিজ্ঞেস করতে লাগলো, কি রে, কি হইছে? প্রিয় বান্ধবীর এমন উদ্বিগ্নতা অন্য সময় হলে ভালো লাগার পরশ হিসেবে মন ছুঁয়ে যেত, কিন্তু আজ তা বিরক্তিকর ঠেকছে শীতের কাছে। সবার এইভাবে ছেকে ধরা দেখে রমনা উঠে দাঁড়িয়ে নসিমনকে বসিয়ে দিয়ে বলল, তুমি বও তবু। তারপর শীতের দিকে তাকিয়ে বলল, যাইবার পারবা তো? অন্ধকারে মাঝ রাতেও বাড়ি থেকে দূরে অবস্থান করা, বাথরুমে সাহস করে যাওয়া মেয়েকে এই কথা যেন জিজ্ঞেস করলো। স্মৃতি সহসা বুদ্ধিমান সেই ইঙ্গিত ধরতে পেরে বলল, চল আগায় দিয়ে আয়। দুজনে এগিয়ে চলল বাড়ির উঠান বরাবর আঁকাবাঁকা মাটির রাস্তা দিয়ে। পেছনে তাকিয়ে রইল হতভম্ব দৃষ্টি নিয়ে নসিমন ও তিথি। সুমনার অতটা বুঝ নেই, সে উল্টো খুশি দুজনের ভাগ কমে যাওয়ায় মুড়ি এখন বেশি বিধায় সেও বেশি খেতে পারবে। নসিমন ভাবছে শীতের সাথে তার বন্ধুত্ব কত গভীর, অথচ আজ কি হলো? রমনাকে কেন তাকে এগিয়ে দিতে হচ্ছে? দুজনে কি লুকাচ্ছে তার থেকে? তিথি ভাবছে তার বড় বোন শীতের হঠাৎ কি হলো? আজকে তার অস্থিরতা স্পষ্টই দেখা যাচ্ছিল। কি নিয়ে তার বোনটার এত অস্থিরতা? জাহেদ যে করেছে এই কামটা তুই কেমতে বুঝলি? রমনার মুখে চাপা হাসি। কতক্ষণ আগেই সে হাঁটার তালে তালে গল্পের মাঝে সুযোগে বলে ফেলেছিল শীতের গালের এই দাগের কারণ জাহেদ। রমনার কথা শুনে শীতের আতঙ্কিত মুখ প্রচণ্ড ভীত হয়ে প্রশ্ন করে, এই মাইয়াটার আজই বাপের বাড়িতে বেড়াইতে আইতে হইল। মনে মনে কালির তুবড়ি ছুঁড়ে রমনার নাম করে সিথি। তবে রমনা এসব কথা বলবে না যে এটা সে জানে। মেয়েটা চাপা স্বভাবের, পেটে পেটে কথা আটকে রাখতে জানে। আস্ত গরু কেটে গরু হজম করার মতো ক্ষমতা এই রমনার। উপরোক্ত প্রশ্নের উত্তরে রমনা বলল, ভইলা যায়ও না বউ, আমি বিয়াইতা স্বামী সোহাগ কইরা এমন দাগ বানাই। তয় জাহেদ তো তোমার স্বামী না? হাসি বন্ধ করে রমনা আর চোখে তাকালো সিথির দিকে। তার কটূক্তির তাকানো অবশ্য সিথির চোখে এড়ালো না। স্বামী না তয় স্বামী হইতে কতক্ষণ? কতক্ষণ কি কবু? 2 বছর তো পিরিত চললো, আর কত? ঘরে উঠাইব কবে? এটা সিথি নিজেও জানে না, আবার হয়তো সে জানে। তাদের নিজস্ব ভিটেমাটি নেই, তার গায়ের রং কালো। এগুলো কি যথেষ্ট নয়? নিজেই মনে মনে হাসলো আর স্বগতোক্তি করলো, পিরিতি মোর বড় জ্বালা, বান্ধাইছে তার শনি মনের তালা। চাঁদনি রাত, টিনের ঘরে ছোট ছোট ফাঁকা গলিয়ে চাঁদ সিথির ঘরে জ্যোৎস্না ছড়াচ্ছে। ঘরে জ্যোৎস্নার দুটি পড়লে কি হবে? তার মনের ভেতরে যে সেই কিরণ বিকিরণ ঘটাতে পারছে জলকণা পরিমাণ। সময়টা গভীর রাত হলেও কি হবে? মেয়েটার চোখে ঘুমের আনাগোনা নেই এক ফোঁটাও। এমনটা তার নিত্যকার ঘটনা। যেদিন জাহেদ নামক সুদর্শন ও স্বপ্নপুরুষ তার জীবনে এসেছিল, সেদিন হতেই তার নির্ঘুম রাত্রি যাপনের প্রারম্ভ। তবে ইদানিংকালে চোখের জলও সাথেই হয়েছে সাথেই বুক ব্যথা, দুঃখ এই অসময়ে সবসময়কার সঙ্গী। আহা, কথাগুলো ভাবলেও হাসি পায়, তার ছেলের হাসি, এবং সেটা নিজের উপরই। ভাবনাগুলো শিওরের কাছে থাকা জানালা গলিয়ে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল সিথি। পাশে হালকা নাক ডেকে ঘুমে বিভোর তিথি। বড় বোন সিথি, মেজ বোন বিথি ও ছোট বোন তিথি এবং বাবা মা, এ নিয়ে তাদের পরিবার। নিত্য দরিদ্র ও অশোকের মাঝে সুখী তারা এই স্বল্পতায়। বিথির বিয়ে হয়ে গেছে সিথিকে ডিঙিয়ে, কারণ বিথির গায়ের রং তার মতো ময়লা নয়, আর না নাক বোচা। তবে তার পদ্মা পাতার মতো জলে টলমল করা ডাগর দুটো আঁখি রয়েছে। এই পদ্ম পাতার মতো টলমল জলেই একদিন জাহিদ নামক পুরুষ পা পিছলে ডুবে পড়ে। সময়টা ছিল মধুর তৃষ্ণা জাগরণীর মতো। একজন আরেকজনকে একদিনও না দেখে থাকতে পারত না। দেখলেই কেবল দু চোখে তৃষ্ণা মিটত।
সেই প্রেম গড়িয়ে বছর 2 কাটল। এরই মাঝে জাহেদের হাত ধরাধরি জড়াজড়ির চাহিদার সাথে এখন হুটহাট চুমু দেওয়াও শুরু হয়েছে। বিয়ের জন্য পিড়াপিড়ি করলেই এক কথা, বাড়িটা পাকা করে নেই, তারপর তাকে ঘরে তুলবে। জাহেদদের নিজস্ব ভিটেমাটি আছে, টিনের চৌচালা, তবে এটা পাকা বাড়ি করবে সামনেই। তারা 5 ভাই 3 বোন, বিয়ে হয়ে গেছে এবং বাবা মা রয়েছে। যৌথ ও বড় পরিবার তাদের, অর্থাৎ জ্যাঠা চাচাদের মিলিয়ে এক উঠান। রাজপুত্রের মতো দেখতে ফর্সা গাত্রবর্ণের জাহেদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পায় স্মৃতি কারখানায় কাজের সময়। সেখানেই জাহেদ ম্যানেজারের পদে কাজ করে। 2-1 বার এড়িয়ে চললেও এক সময় তার মন গলে যায়। এখন জাহেদের হাজার অসৎ চাহিদা হলেও সে পিছপা হতে পারে না। সকল নেশাদ্রব্যের উদ্দেশ্যে ভালোবাসার নেশা, সকল নেশাদ্রব্যের ঊর্ধ্বে যে ভালোবাসার নেশা, এই নেশা ছাড়ে তো নাই, মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যায়। এখন শীতেরও একই দশা হতে পারে, ভালোবেসে বাঁচবে নয়তো মরবে। কারখানায় মেশিনের শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়, অথচ সেখানের কর্মী সদস্য নির্বিঘ্নে দ্রুত পদক্ষেপে কাজ চালিয়ে যাচ্ছে। নতুন ম্যানেজার লাগবে এই নিয়োগে জাফর এখানে এসেছে। তবে কারখানার মালিক তার বন্ধু, ঘুরে ঘুরে কারখানা দেখছে, কর্মচারীদের দেখছে এবং তাদের কাজের তদারকি করছে। এমন সময় কারখানার মালিক শাহজাহান এসে জাফরকে জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, কাজ কেমন চলতেছে? ভালোই চলে রে, কর্মীরা চালু আছে। তুই কেন যে চলে আসলি? কি করবো, লেখাপড়ার টাইনা টুইনা আর কত। আচ্ছা, করতে থাক, আমি আসি। মাথা নেড়ে সাই দিয়ে ফের কাজের তদারকিতে লেগে পড়ল জাফর। এই তিথি, নতুন প্যাটারে কি চিনোস? ফিস ফিসিয়ে এখানেরই মেয়ে কর্মী সোহাগী কথাটা বলল। তিথি ভ্রুকুচকে একবার জাফরকে দেখে নিল। সেই সকাল থেকে দেখছে সে লোকটাকে, সেই সকলের সাথে পরিচিত হয়ে বলেছিল এখানের নতুন ম্যানেজার। তবে ঠাই ঠিকানা দেওয়ার মতো পরিচয় দেয়নি। আগের ম্যানেজারটা ছিল একটু লোভী টাইপের, মানে বেতন দেওয়ার সময় তাদের থেকে 9-6 গুছিয়ে কেটে নিত। যেমন সঠিক টাইমে কারখানায় না ঢোকা, ব্রেক টাইম পেরিয়ে গেলেও না আসা, আরও নানা বিতিকিচ্ছা। যাই হোক, নতুন জনের আচরণ তো এ পর্যন্ত তিথির ভালোই ঠেকল, তাই সে জবাবে বলল, কি চিনতাম, ভালোই তো দেখলাম। বলেই বিরক্তিকর শব্দ তুলল। সোহাগী মাথা চাপড়ানো ভঙ্গিমা করে বলল, আরে গাধি, এইটা কই নেই। বেড়ায় আমাকে জাহেদ ভাইয়ের মাইজা ভাইলো সেমরি, বুঝছস? কুচকুচে মনি সম্পন্ন বড় বড় চোখ তুলে একবার সোহাগী তো একবার জাফরের দিকে তাকালো তিথি। সিথির প্রেমের খবর প্রায় সকলেরই জানা ইতিমধ্যে। জাফর না তার মামার বাড়ির থাইকা লেহাপড়া করে বলে? আইয়া পড়ছে শুনলাম। এই এখানে কি কথা চলতেছে? জাফরের ধমকে থমকে গিয়ে ভীতু চোখে তাকায় তিথি। তিথির সেই ভীত হওয়া ডিম্বাকার গভীর খাদের মতো আখিধয় তাকিয়ে জাফরের হৃদয় এক পলকে থমকে গিয়ে কাঁপন ধরায়। এদিকে সোহাগী দ্রুত তিথির কাছ থেকে সরে নিজের কাজে চলে গেল। কথাই আছে না, নিজে বাঁচলে বাপের নাম। হালকা কেশে গলা খাকারি দিয়ে জাফর তিথিকে উদ্দেশ্য করে বলল, গল্পকরণের ইচ্ছা হইলে ছুটির পরে কাজে যাই, কাজ করেন। ভদ্রতার সহিত কথাগুলো বলে জাফর সেখান থেকে চলে যায় অন্যদিকে। তবে তিথির ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে যায়। আগুন জ্বলার কারণ, তার মতো মেয়েকে এই পর্যন্ত কত এলো গেলো ধরনের ছেলেরা তার পিছু পিছু ঘুরে প্রেমের প্রস্তাব দেয়। ধমক দেওয়া তো দূরের কথা, সেখানে জাহেদ ভাইয়ের মেজো ভাই তাকে ধমকে গেল। এটা তার বরদাস্ত হলো না, কারণ সে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একজন। আজই সুমনার বাড়িতে গিয়ে পরামর্শ করবে এই বিষয়ে, এমন ভাবনা ভেবে বর্তমানে কাজে মন দেওয়াই ঠিক মনে করলো। কিরে, খবর দিছিলি? হ্যাঁ কইছি তো, শীতে বুবুই তোমরা ডাকে, মাঠে যাইতে কইছে বিকেলে বেলা। কি কইল? হায়, জাহিদ ভাই তোমরে কইতে কইল, আর ভাই আইছে বাইত দেখা করবার পারবো না বলে। শীতি কথাটা শুনে স্তব্ধ হয়ে বিমূর্তির মতো খানিক দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে দেহাংশ জ্বলছে, প্রচণ্ড উত্তাপ। আমি যাইব। অন্যমনস্ক শীতি জবাব দিল, যা। তিথি আইলে আমাগো বাইত যাইতে কইও। সুমনাকে দিয়ে জাহেদের কাছে দেখা করার খবর পাঠালে জাহেদ দেখা করব না বলে জানায়, যা শীতের খণ্ডিত হওয়া হৃদয়কে আরও কয়েক টুকরোতে পরিণত করে।
সিথির মধ্যে ধৈর্য ও বেহায়াপনার পরিমাণ বেশি তো, তাই সে জাহেদের কিছুদিন ধরে করা উপেক্ষা করাকে কোনায় ধরছে না। সিথি নিজেও মানে এবং মাঝে মাঝে নিজের উপরই ত্যক্ত বিরক্ত হয়। ভালোবাসা তাকে কি বানিয়ে দিল? আফসোস, চোখে সে জাহেদ বিনা কিছুই দেখতে পায় না। তাই বেহায়াপনারও লাগামকেও তুচ্ছভাবে দেখে। এই যে কদিন ধরে নিয়মিত দেখা হওয়ার পথ আকস্মিকতায় বন্ধ হলো, আর সিথির ভাঙ্গায় তোলা মাছের মতো ধাপাধাপি শুরু হলো। এই যে কদিন ধরে নিয়মিত দেখা হওয়ার পথ আকস্মিকতায় বন্ধ হলো, আর সিথির ডাঙ্গায় তোলা মাছের মতো দাবাদাবি শুরু হলো। এই বুঝি সে মরে যাচ্ছে জাহেদকে দেখতে না পেয়ে। অথচ মূর্খ গোয়ার মেয়েটার খেয়াল এলো না তাকে না দেখে জাহেদ কিভাবে থাকছে। তার মতো অস্থিরতা কাজ করছে না জাহেদের। প্রশ্ন করলে উত্তর দেওয়ার মতো কেউ নেই, তবে সে উত্তর জানে। জাহেদ ভালো না বাসলেও সিথি তো তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাই ভালোবাসার সাথে কষ্টের তীব্রতা তাকে পোহাতেই হবে, হচ্ছে এবং সামনেও হবে। সিথি, কই গেলি রে? আইতাসি আম্মা। কয়েকদিন ধরে জাহেদের সাথে দেখা না হওয়ায় বিষণ্ণতা ঘিরে থাকা সিথি কাজে যাচ্ছে না, তাই বাড়িতে থেকে মায়ের সাথে সকল কাজে হাত কাটায়। ইদানিন্তনে সিথির মা খেয়াল করেছেন মেয়ের অস্বাভাবিকতা আচরণ, সাথে জালের কাজে না যাওয়াও, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করেননি সেই বিষয়ে। বলতে গেলে মেয়েদের প্রতি তাদের অর্থাৎ সিথির বাবা মায়ের অতটা গ্রাহ্য নেই। একে তো মেয়ে মানুষ, উপরন্তু চেহারা নেই কোনো স্ত্রী, যার অর্থ কালো, বিয়ের সময়ও যাচ্ছে পেরিয়ে। এত কিছুর কারণেই মেয়ের কোনো কিছুই প্রাধান্য দেন না, আর না তাদের সাথে একটু হাসি মুখে কথা বলেন। বাজখাই গলায় চেঁচামেচি করেন আর হৃদয় সারাক্ষণ কুচকানো থাকে। তিথিটা আবার একটু অন্য ধাঁচের, বলতে গেলে মুখের উপর কথা বলে দেয়, কাউকে মানে না। সবাই বলে তাকে বেয়াদব, ছোট বড় মান্য করে না, তাই তিথির সাথে খুব একটা চেঁচাতে পারেন না। সিথি আবার অমন নয়, ওই যে শান্ত চুপচাপ ধরনের, তাই কথায় কথায় রাগারাগি তার সাথেই দেখান। কইলো থাকিস তুই, ডাকলে সাড়া পাউন যায় না কেন? তোগো লগে কত আর চিল্লামু, বড় হইয়াও জ্বালাইয়া কাঁদে বইয়া খাওন মারাও। শুনলামই তো, সারাও দিলাম না তন। মুখে মুখে কথা কন শিখছস দেখি। ঝাটার বাড়ি কয়দিন পিঠে পড়ে নাই দেখা মায়ের ভুই লাগাছস? এবার আর কোনো উত্তর দিল না সিথি, মলিন মুখে দাঁড়িয়ে রইল। তাও যেন সহ্য করলেন না তার মা শাহানারা বেগম। খাম্মার মতো দাঁড়াইয়াছস কেন? যা গিয়া দেখ গোবর শুকাইছে কিনা। বাড়ির পিছনে চাষ করা জায়গা, বর্তমানে চাষাবাদ হয় না বিধায় গোবর শুকাতে দেয় সিথিরা। সেগুলো উনুনে দিয়ে রান্না করে। সিথি চলে গেলে এমন সময় তার বাবা সবুর মিয়া বাড়িতে আসেন। তিনি কোনো কাজকর্ম করেন না, এর ওর থেকে ধারটার করে চলেন। বাকিটা সিথি ও তিথির আয়ে চলে এই সংসার। ওই সিথির মা। এরই ঘরে গিয়েছিলেন শাহানারা বেগম। স্বামীর ডাক পড়ায় বেরিয়ে এলেন। সখানে টেকা দাও তো। অবাক ও ত্যক্ত গলায় বললেন, আমি আমি কইতে দিমু তোমারে টেহা? তার তীক্ষ্ণ চোখের চাহনিতে সবুর মিয়া আমতা আমতা করতে থাকেন। তিনি যে তার বিবিকে বড্ড ভয় পান। মায়ারতে দেখো আছনি। মায়ার থাকবো কইতে? মাইয়া কয়দিন ধইরা যে কামে যায় না, দেখো নাই? তিথি, ওইটা কইতে হইছে কে জানে। টেহার হিসাব চাইলে তো দেয়ই না, উল্টা আরো কথা হুনাই দেয়। একটু দেখো। ইতস্তত কণ্ঠস্বর সবুর মিয়ার, বলতে পারছেন না। তিনি যে কয়েকদিন ধরে নতুন করে জুয়া খেলা শুরু করেছেন তা বেশ ভালো করেই জানেন শাহানারা বেগম। শুধু তিনি না, মেয়েরাও জানে। এখন জুয়ার কথা মুখে উচ্চারণ মানে জমের হাতে জান ছেড়ে দেওয়া একই কাজ। তাই এক পা দুপা করে সরে গেলেন আলগোছে। এত বড় মাছ কুটবে কি? মাজার ব্যথায় পিড়িতে বইতে পারি না, জানো না তুমি? জাহানারা বেগম স্বামীর দিকে তাকিয়ে কথাগুলো বললেন। তার স্বামী মোর্শেদ মোল্লা হাতে ধরে থাকা বড় বোয়াল মাছ নিচে নামিয়ে রাখলেন। আমোদে শরেত স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আহা, অমন করো কে? পোলাডাই আইছে বছর খানে গইল, ভালো মন্দ খাও না কও? তাই বইলাই এত বড় মাছ, তাও এমন বিকেল বেলা। মুরগির গোস্ত রাঁধছি, এখন আবার এইটা বইয়া কাটমু, তলে রান্তাম কোন সম। স্বামীর আহ্লাদে জাহানারা বেগম নেকাস্বরে বলতে লাগলেন কথাগুলো। স্ত্রীকে পরম ভালোবাসেন তিনি, আর ভালোবেসেই বিয়ে তাদের। মুচকি হেসে স্ত্রীর ইঙ্গিতপূর্ণ কথাগুলো মর্মার্থ বের করে মাছ কাটতে বসে পড়লেন। বউ পাগল নয়,
স্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই কাজে হাত বাটিয়ে দেওয়া। ফাঁকে ফাঁকে গল্পও করতে লাগলেন দুজনে। কিয়ৎক্ষণ পূর্বে খাবারের কাজে সমাপ্তি টেনে উঠানের মাঝে গল্প গুজবে বসেছেন মোর্শেদ মোল্লার পরিবার। যৌথ বড় পরিবার হলে এই একটা সমস্যা, একে অপরের সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে। তাই মোর্শেদ মোল্লার বড় ভাইয়ের বাড়ির সম্মুখ পানে লম্বালম্বিভাবে বেড়া দেওয়া। ছোট ভাই স্কুলের শিক্ষক, তাই হয়তো পরিবারের সীমিত সদস্য সংখ্যা 4 জন মানুষ তারা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। কারো ঝুট ঝামেলায় যাওয়ার মতো মানুষ না তারা, তাই ঝগড়াঝাটি না হলেও বেশিরভাগ নিজেদের ঘরেই অবস্থান করেন তারা। জায়েদের মা, একখান কথা। মুর্শিদ মোল্লার হাতে জাহানারা বেগম পান ধরিয়ে দিলেন। স্বামীর মুখ পানে উসখুস হয়ে তাকিয়ে রইলেন, কি কথা হতে পারে জানার জন্য। মায়াগুলান রে তো আল্লাহর রহমতে পার করলাম। এবার মায়া ঘরে আনতে চাইতাছি। জায়েদের তো বয়স হইল, বিয়া দিতে চাইতাছি। কি কও তুমি? তা দেন, আমি আবার কি কইতাম? মা লাগো না ওর তুমি? পোলার লাগা বউ ঠিক করবা না, নাকি পছন্দ টছন্দ কইরা রাখছো পোলার বউ? এই কথাটার যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন জাহানারা বেগম। তার ছোট বোনের মেয়ে সুমাইয়া ক্লাস 9-এ পড়ছে। ভারী মিষ্টি দেখতে, উজ্জ্বল শ্যামবর্ণের পান পাতার মুখশ্রীর মেয়েটার কথা মনে পড়ে গেল মুহূর্তেই, যার জন্মের সময় আলগোছে কথা দিয়ে রেখেছিলেন তিনি সুমাইয়াকে ছেলের বউ করার জন্য। জাহানারা বেগমও আত্মীয়ের মধ্যে বিয়ে করছেন। মুর্শিদ মোল্লার পিতা বোনের মেয়েকে ছেলের বউ করে ঘরে তুলেছিলেন। অন্যদিকে বাবা মায়ের কাছ থেকে দূরে বসে আলাপে মত্ত 5 ভাই। যেদিকে জাহেদের অগোচরে বিয়ের পরিকল্পনায় ব্যস্ত বাবা মা, সেদিকে জাফরের মনে প্রণয়ের ফুল প্রস্ফুটিত একেবারেই সংকল্পে। তোমারই কতদিন না দেখা আমার পরানটা পড়ছে জানো? না, জানি না, যাই না, বইয়া আছি তো আমি। তো তুমি এমন করতেছো কেন জাহিদ? আমারই কি অহনার ভাল লাগে না? এর লাইগাই দেখা করো না। পেঁচাইবা না, আমার ভাই আইছে জানো না তুমি? তারপরও কেমনে এমন কথা কও? সিথি এবার জাহেদের হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বলল, আচ্ছা মাফ কইরা দাও, তাও রাগ কইরা থাইকো না। কয়দিন ধইরা তোমারে না দেখে আমি পাগল হয়ে গেছিলাম। কামে যাই না এই কয়দিন। ভারাক্রান্ত ও মলিন মুখ নিয়ে জাহেদের বুকে মাথা রাখতে চাইল সিথি। খানিকক্ষণ রাখল, কিন্তু ইতস্তত হয়ে জাহেদ আস্তে ধীরে ছাড়িয়ে নিতে চাইল নিজের থেকে সিথিকে। অনুভূতির অসীম সুখের চূড়া থেকে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা সিথির। এই প্রত্যাখ্যান সম্পর্কে অবগত সিথি বুঝে। এই বুক থেকে ছাড়িয়ে নেওয়া একেবারে প্রিয় মানুষটার জীবন থেকেও ছাড়ানোর মতোই। পীড়িত হলো কি হৃদয়, সাথে দহনে দগ্ধ। না না, দহন না, দহন তো প্রণয় থাকলে আসে, বিচ্ছেদ হবে। এ তো হবারই ছিল। কপালে ভালোবাসার প্রণয়ে পরিণয় তার মতো পোড়া কপালে সইবে কি করে? তবুও সিথি চেষ্টা করবে বলে পণ নেয়। মাসখানেকের দেখা সাক্ষাৎ বলতে গেলে দূর থেকে দেখা হলেও কথা হয়নি, তাই বলে কি 2 বছরের ভালোবাসা জলাঞ্জলি যাবে নাকি? এই তোমার কি হয়েছে গো, মুন্ডা বেজার কেন? জাহেদকে আজ সকালে বলে দেওয়া হয়েছে সামনে শুক্রবারে সুমাইয়াকে আংটি পরিয়ে দিয়ে আসতে হবে, তাই আগে ভাগে যেন সে প্রস্তুত থাকে। মন তার 2 নৌকায় পা দেওয়ার ইচ্ছে পোষণ করছে। বিয়ে করে ঘরে বউ, বাইরে ভিন্ন স্বাদের জন্য সিথিকে যাচ্ছে, কিন্তু সে মাছ দিয়ে দুটোই ফসকে না সমুদ্রে ডুবে মরে। ভেবে দেখে বাইরে সিথিকে রাখা রিস্ক হয়ে যায় বেশি, যতই মেয়েটা তার জন্য পাগল হোক না কেন। সংসার পাতার জন্য স্বপ্ন দেখছে এতদিন ধরে। ঘরণী হওয়ার যার শখ সে তো বাইরে মনোরঞ্জন করতে চাইবে না। ঘরণী হওয়ার যার শখ সে তো বাইরের মনোরঞ্জন করতে চাইবে না। তবুও একবার বইলা চেষ্টা কইরা দেখব মানানোর জন্য। এতদিনকার পালা মুরগি না খাইতে পারা কষ্টের। এমন না যে মাইয়া উচ্চমানের, তার মতো পোলার হইতে যোগ্য লাগে। বাপ মাই যে তার কোন আক্কেলে এখন বিয়ার কথা উঠাইল। কয়দিন পর হইলে কি হইতো? ভাবনাগুলো সাইডে রেখে সিথিকে বোঝানোর তাগিদ অনুভব করে। আমতা করতে থাকে, বারে বারে ঢোক গিলে নেয়। এদিকে সিথি তার আমতা করা দেখে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। ইদানিং তিথি নতুন রোগ পেয়েছে। কারখানার কাজকর্ম যার হাত দ্রুত চলে, সে যেন সেখানে সশরীরে অবস্থান করে না। আনমনা উদাসীনতা তার নিত্যদিনের সঙ্গী এখন। ভালো লাগে অদূরের আকাশে তাকিয়ে থাকতে, বাতাসে শো শো শব্দ শুনতেও গায়ে মাখতে, বারংবার নদীর তীরের বটতলাতে যেতে।
কেউ একজন যে তার অপেক্ষা করে সে জানে, কিন্তু চুপি চুপি সব কিছু করতে আসলে যে ভয়টা হয়, তাই তো সে আগাচ্ছে না। তাকে এই ভয়ে ভিড় দেখেও প্রেমিক পুরুষটা যাকে তাকে দিয়ে খবর পাঠায় একটু কথা বলার উদ্দেশ্যে, অথচ এই সাহসী রাগী মেয়েটা এবার ভয়ে তটস্থ। প্রেম বিমুখতা মেয়ে খুব ভালো করে জ্বর বাঁধিয়েছে প্রেমের তরে, এখন তো হাত পাও কাঁপে। প্রেমিক পুরুষটাকে দেখলে বুক দুরু দুরু করে, নিজেকে কেমন যেন দুর্বল নিস্তেজ মনে হয়। এসব দেখে একদিন তার প্রিয় বোনটাও জিজ্ঞেস করেছিল তার কি হয়েছে বলে, অথচ যাকে সব কথা জানাতো তখন এমন গুরুতর ভাল লাগে না রোগের কথাও জানালো না তিথি, চেপে গেল খুব করে। প্রেমিক পুরুষের প্রেম আহ্বানে সাড়া না দিয়ে চুপটি করে থাকাটাও তাকে ভীষণ পোড়াচ্ছে, ভালো লাগছে না কিছুই, সেজন্য সারাক্ষণ ছটফট করে দাপিয়ে বেড়াচ্ছে মন কানন, আর বলছে একবার তো গিয়া দেখ মানুষটাই কি কইবার চাই, ভালোবাসোস তবুও শিকার যাইতে যত তোর মন যাইব মনে হয়। ভালোবাসা হয়ে যায় টুপ করে, যেন মাটির বুকে বৃষ্টিরা আসে চুপ করে, ভিজিয়ে যায় হৃদয় অভ্যন্তরে, মাদল হাওয়া শীতলতা বইয়ে, মন খারাপের ধুলি রাশি উড়ে যায় তালে তালে। ওই সুমনা শুই না যা তো। সুমনার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। সে লক্ষ্য করেছে কয়েকদিন ধরে জাফর ভাই তাকে পথে ঘাটে দেখলেই ডাক দেওয়া শুরু করে, কি জানি বলার জন্য। তার ভয়ের কারণ সম্ভবত জাফর ভাই তাকে পছন্দ করে, সেটা জানাতে বোধহয় ডাক দেন। ভয়ের আরেকটা ঘোরতর কারণও রয়েছে, তার ভাই সুমনের কানে যদি এই খবর যায় তাহলে তাকে উঠানে শুইয়ে ঝাঁটাপেটা করবে। আগে আগে এসব ভেবেই জাফরের কথা না শুনেই দৌড় দেয়, প্রতিবারের মতোই এবারও। জাফর এক শূন্যতা ভরা নিঃশ্বাস উগড়ে দেয় বাতাসে। মেয়েটা শুনলই না, এত ভালো একটা উপায় প্রতিবারই মাঠে মারা যাচ্ছে তার। বৃথা চেষ্টা চালিয়ে ব্যর্থতা হাসিল হলে যেন মন দগ্ধতা বাড়িয়ে উপহাস করে। আকাশের দিকে তাকালো জাফর, রোদের তীব্রতা আজ বোধহয় একটু বেশি। চৈত্র মাসের শেষ চলছে, এই সময়টাতে বাড়ির কাজটা ধরাই ভালোই হয়েছে, না হলে বৃষ্টি বাদলার দিনে কিভাবে কাজ করাতো। তবুও বৈশাখ মাসে জাহেদের বিয়ের দিন পড়েছে, না জানি তখনকার পরিস্থিতি কি হয়। সব কাজ একসাথেই কেন যে তার বাপ বিজ্ঞ মানুষ হয়েও করতে চাইলেন তার বুঝে আসলো না। তাদের পাকা বাড়ি তৈরি করবে বলে কাজ শুরু করেছে, সেখানেই সময় দিতে হচ্ছে তাকে। বাড়ির চারদিকে খোলামেলা, কোনো বড় কিংবা প্রাচীর তোলা হয়নি, তবে ঘেরাও করে চারদিকে বিভিন্ন ফলের গাছ লাগানো, বেশিরভাগ আম গাছ। সেগুলো এমনি এমনি আম খেয়ে ফেলে রাখা আটি থেকে হয়েছে, এখন বড় হয়ে ছায়াও ফল দিচ্ছে। তাদের বাড়ির ভিটে উঁচু, ঢালুতে ফসল ফলানোর বিস্তৃত চাষের জমি। সেই ক্ষেতের আইল দিয়েই সুমনা হেঁটে যাচ্ছিল, তাকে দেখে দূর থেকে ডাক দিয়েছিল জাফর, অথচ মেয়েটা কিছু না শুনে দৌড় লাগালো। সে শুধু তিথির কাছে খবর পৌঁছে দিতে চেয়েছিল, এই যে কয়েকদিন কাজে যাবে না তার কারণ। এমনিতে মেয়েটা জানে সে যে কাজে যাচ্ছে না, এক এলাকায় থাকার ফলে হয়তো তার কানে পৌঁছেও গেছে জাহেদের বিয়ের বিষয়টা। তবে ওই আর কি, এই বিষয়গুলোর সাথে একটু দেখা করার ইচ্ছে পোষণ করছে জাফর। ভাই লন, আম্মায় পাঠাইছে। জ্যাঠার ছোট মেয়ে বিয়ের বয়সী হয়ে গেছে, বড়টার বিয়ে হয়ে গেছে, এখন শুধু নাতি নাতনির অপেক্ষা। এই ছোটটাই বাকি, এখন অবশ্য লেখাপড়া করে না, তার মন বাদর শুধু ঘোরাঘুরির নামে। না লইয়া যা, আমায় দেখলে ক্যাশ লাইব। ভাই দেখি এখনো চাচিরে ভয় পায়, শরমের কথা। শরমের কথা বলেই সেই শরমে লাল নীল রূপ ধারণ করছে। এই বংশের সবগুলোই ফর্সা, অথচ যাকে বলছে সে নির্বিকার বিরক্ত। মেয়েটা অল্প বয়সে পেকে গেছে, অল্প বয়স ধরাও যায় না, যার নাকি বিয়ে হলে এখন বাচ্চা কাচ্চাই কোল ভর্তি থাকতো। তুই যা সাথী, রইদে মাথা গরম আছে, এখন তুই আইয়া মেজাজ গরম করতাছস। যা বলার পরেও সাথী যাওয়ার নাম নিচ্ছে না, নিবেই বা কেন? তার মন বাদর যে তার জাফর ভাইকে অবলোকন করতে ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততা জাহানারা বেগমের সামনে বেশিক্ষণ টিকল না। সাথীর পিছনে এসে এক রাম ধমকে মেয়েটাকে কাঁপিয়ে তুললেন। এই স্যামডি, এনে কি করস? চাচিকে সাথী তার মায়ের চেয়েও বেশি ভয় পায়, তাও আবার যমদূতের মতো। উচ্চ গাত্র বিশিষ্ট চাচিকে দেখতেও দানবের মতো লাগে, তাই কথা গলা থেকে তার মুখে রাগ আড়ল না, সুরসুর পদে চলে গেল। এই ডাকতে দূরে থাকবি, পোলা দেখলেই খালি পিতলা আলাপ জম্বাস চাই। জাহানারা বেগম তার ছেলেকে শাসিয়ে বললেন। সেটা শুধু জাফর শুনল, মস্তিষ্কে ধারণ করল না। তার মস্তিষ্কে যে কেবল তিথি নামক মৌমাছি ভনভন করছে চিন্তায়।
মেয়েটার সাথে যেন দেখা জরুরি হয়ে পড়ছে। বড় ভাইয়ের বিয়ে পর্যন্ত কি অপেক্ষা করতে হবে তাকে? বৃষ্টির জল জল ধুয়ে যায়, নাহি অন্তর শুকায়। ক্রন্দধ্বনি অবিরত, আসমানে বজ্রপাত যেমন গর্জনরত। তাহার শনে মোর বাসনা কেন যেন পূরণ হয় না, অপূর্ণতাই রয়ে সে যে অধরা স্বপ্ন হয়ে। ভালোবাসা নামক সুখ পাখি দেখেই গেল বেচারি সিথি। তা আর পূরণ হওয়ার নয়, আর না সেই সুযোগ আছে বলে সে দেখছে। টিনের চালায় বৃষ্টির শব্দ তুলে নৃত্য চালিয়ে যাচ্ছে। দুটো দিনের প্রখর দাবদাহ শেষে মাঠঘাট এমনকি মানুষের গরমের চামড়াতে একটু শীতলতার প্রলেপ দিতে এই বৃষ্টির আগমন। কিন্তু সেটা কেবল সিথির হৃদয় নিংড়ানো কান্না লুকানোর কাজেই লাগছে। তার হৃদয়ে তৃষিত খরা মাটিতে এক ফোঁটা জলের প্রলেপ লাগাতে আজ বৃষ্টির ব্যর্থতা। মরার মতো দিন কাটছে সিথির। সেদিনের পর থেকে দিনগুলো কেমন জানি হয়ে গেছে, না রঙিন আর না মলিন। বোধশক্তি কাজ করছে না। মাঝে মাঝে মনে হয় সে মৃত, আবার মনেও হয় না। কারণ মৃতদেরও তো একটু উপলব্ধি হয় শাস্তি অথবা শান্তির, কিন্তু তার তো সেটাও হচ্ছে না। জাহেদের কি শক্তি তাকে পাহাড় ছোড়া জয় করিয়ে আবার সেখান থেকে ভূমিতলে ধাক্কা দিয়ে সুখ ও দুঃখ দুটোই বোধ করালো। না না, তার শক্তি হবে না, হবে ভালোবাসার শক্তি। ভালোবাসার সেই গাঢ় ও ধারালো অনুভূতি এমনই হয়, জীবন মৃত বানিয়ে ছাড়ে। এই যে এখন যেমন বিছানায় শুয়ে থাকা লাশের ন্যায় শুধু শ্বাস নেওয়া নিথর শিথির, তেমনটা অনুভব হচ্ছে। সেদিনের কথাগুলো চোখে খানিক বাদে বাদে দৃশ্যমান হচ্ছে। স্মৃতি, আম্মাই আমার বিয়া ঠিক করেছে তার বোনের মাইয়া সুমাইয়ার লগে। সামনের মাসে বিয়া। শীতের বিশ্বাস হলো না। ওই যে কথাই আছে না, ভালোবাসায় অবিশ্বাস থাকে না, কিংবা থাকতে নেই। তবে ভালোবাসা নামক অভিনয়ে না থাকার ব্যাপারটা অতি নগণ্য। সেটা তো আর জানতো না মেয়েটা। এই শরীরের সর্বস্ব না হোক, মনের সর্বত্রই জাহেদের নাম খোদাই করেছে। আর ফল চোখের সামনেই চামড়ার মুখ নেড়ে অনায়াসে বিয়ের কথা বলে চলেছে। বিমূঢ়তা নিয়ে বিমূর্ত ধারণ করা সিথি ফ্যালফ্যাল নয়নে শুধু চেয়ে দেখছে। বিষয়টাতে সে কি অভিব্যক্তি ব্যক্ত করবে বুঝে উঠতে পারছে না। ইস, কি নিদারুণ কষ্ট। আমার দোষটা কি? বহু কষ্টে ভার হয়ে জিহবা নাড়িয়ে বলল কথাগুলো। জাহিদ বুঝতে পারল ভুল হয়ে গেছে, কথাগুলো এখন বলে। মেয়েটা একদমই আবেগী আর গর্ধব বটে। না জানি আর কি রিয়াকশন বাকি। শুধু গ্রামে বিষয়টা না ছড়ালেই হয়। কোনো দোষ নাই। মাথা নিচু করে নিজের দোষটাও সাথে লুকানোর খুব ভালো অভিনয় করে ফুটিয়ে তুলল যে সেও নির্দোষ, মায়ের হাতের কেবল কাঠপুতুল। আমার যদি কোনো দোষ না হই থাহে তইলে বিয়া বইতেছেন কেন, আর আমারে কইতাছেন বা না কেন? জাহেদ মুখ খুলবে কিছু বলার উদ্দেশ্যে সিথি তাকে বলতে না দিয়ে তার দুগাল ধরে নিজের দিকে নিয়ে বলল, দেখেন আপনি মজা করতেছেন না, আমি বুঝবার পারতেছি। তয় জানেন না আমি যে আপনারে অনেক ভালোবাসি। এরপরও কেমনে বিয়ার কথা আমার সামনে কইতে পারলেন? আপনার বুকটা কাঁপাইয়া উঠল না একটুও? আমি সংসার সাজানোর স্বপ্ন দেখতাছি, আর হাউমাউ করে কান্নার ফলে গলাতে দলা পাকিয়ে কথাগুলো আটকে রইল। মুখ ফুটে বলতে আর পারল না। নাকে মুখে পানি এসে বিশ্রী রকম অবস্থা হয়ে গেল। অথচ জাহেদ ঘৃণায় বিকৃত, তবে মনে মনে প্রকাশ্যে কোনো কিছুই সে আনবে না। দোষী হয়ে যেন প্রমাণ না রয়ে যায়। কিস্তু কন বিয়াটা ভাঙ্গা দেন। জাহেদকে চুপ থাকতে দেখে হিচকি দিতে দিতে বলল সিথি। তখনও মেয়েটা বুঝল না জাহেদের ভালোবাসাহীন অভিনয়। এত কান্না করছে তবুও ছেলেটা একটুও তাকে সান্ত্বনা দিল না, আর না কাছে টেনে ভরসা জোগালো, উল্টো অন্য রকমের প্রস্তাব সম্মুখে রাখলো। বিয়াটা বাংতাম কেমতে জানো না? আমরা হগল ভাই বোনরা আম্মারে জমের লাহান ডরাই। হ্যার পছন্দের মাইয়ার লগও বিয়া না বইলে বাইতন বাইর করে দিব। হ্যাঁ, সে জাগা সম্পদ কিছুই পাবো না। আমি আপনার সারা যে থাকতে পারুম না, মহিরা সামু একদম। আহা, মরণের কথা আহে কইতন, আগে হনো কি কই, উপায় আছে একখান। উপায়ের নাম শুনে এবার যেন সিথির কলেজেই পানি এলো। কান্না কিছুটা থেমে শান্ত হলো। উন্মুখ হয়ে চেয়ে রইল বহু আকাঙ্ক্ষার বস্তু জিনিসটা নিজের করে পাওয়ার। কিন্তু আফসোস, বুঝল না জিনিসটা তার কোনো কালেই ছিল না। সে মরিচিকার পিছনে ছুটে চলেছিল এতদিন ধরে, আর এখন মরিচিকা তাকে পিছু ঘুরিয়ে মরার দুয়ারে এনে দাঁড় করিয়েছে। এখন বুঝলেই তো আলা, বিয়া করণই লাগবো।
আমি চাইতাছি বিয়া করমু, তোমারই করমু। তুমি হইবা বড় বউ। আর বাকি কথা বলার আগে জাহিদ অভিমুখী হয়ে বসে থাকা সিথির মুখের হাবভাব দেখে নিতে চাইল। তার প্রতিক্রিয়া ভালো হলে কথা আগাবে, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব হলো না। তার মতো ধুরন্ধর মস্তিষ্ককে বুঝলো না যে বাঙালি মেয়েরা সব কিছু ভাগ করতে পারে, তাদের মনে অনেক মায়া থাকে বলে। তবে একটিমাত্র জিনিস, স্বামী নামক ব্যক্তিকে ভাগ তো করতেই পারে না। উপরন্তু মায়া মমতা তখন কাজে আসে না, আসে হিংস্রতার রাগ। আমি কেন বড় বউ হইতে যাবো? আমি হুদাই আপনার বউ হমো, আর কেউ না। এই থেমে কান্নায় ভেজা রক্তলাল চক্ষু নিয়ে জাহেদের ঘামে ভেজা শার্টের কলার ধরে বলল, শুনেন, আপনারে খালি আমি ভালোবাসি। ওই মাইয়া যেটারে আপনার মায় দেখাইয়া রাখছে, হয়তো আপনারে ভালোবাসে না। হের লেগা আমি আপনার বউ, অনের লেগা যোগ্য। মাথার উপরে তপ্ত রোদের ঝলকানি, যার দরুন মাথার তালু গরমে উত্তপ্ততর হয়ে আছে। মুখ হতে সারা দেহ ভ্যাপসা গরমে ভিজে জবজবে, তবুও শান্ত মনোভাব নিয়ে ধৈর্য ধরে সিটিকে বুঝিয়ে চলেছে নিজের কার্য হাসিলের জন্য। অথচ মেয়েটাকে দেখো, নাছর বান্দার মতো একটা কথাই ঘ্যান ঘ্যান করে চলেছে তার কলার ধরে। মাত্রাতিরিক্ত বিরক্ত সাথে মেজাজও গরমে দফা দফা হয়ে এবার গর্জে উঠল জাহিদ সিথির উপর। তোর সাহস হয় কি কইরা আমার কলা টাননের? বলেই সিথির হাত কলার থেকে ছুটালো, সাথে এত বছর বেহিসাবি অপরিমাণদর্শী ভালোবাসা ও স্বপ্ন দেখার জন্য উপহার স্বরূপ থাপ্পড় দিল। নিজেরে দেখছস কোনোদিন আই নাই? কাইল্লা মাইয়া, নাই বাপের একখানা বিড়া, হ্যার উপরে বাপে খেলে জুয়া। কত দিক দিয়া তোগো সমস্যা, তাও তো তোর কপাল ভালা, কয়দিন আমার লগে পিঠ চালালি। এমন কালা মাইয়া আমার ধারে কাছে আহনের যোগ্য না। আর তো বিয়ে করন দূরের কথা, হ্যার মধ্যে এমন জুয়ারি মাইয়া। আমার বৌহনের শখ নি হ্যার আবার, হ্যাঁ কত শখ। জাহেদের এতক্ষণ ধরে বলা কোনো কথাই কানে গেল না সিথির। সেই যে থাপ্পড় পড়েছিল গালে, তখন থেকেই কান মন মস্তিষ্ক বদ্ধ। শোর শোর শব্দ ছাড়া যেন কিছুই বোধ হলো না। হয়তো বুঝলো, তবে ধারণ ক্ষমতা বর্তমানে নেই। শুধু টলমল পায়ে দ্রুত চলে এলো, না হলে সেখানেই জ্ঞান হারিয়ে নির্জীব পড়ে থাকতো। তখন কে দেখতো? জাহেদ। সে তো এখন মনের আগুনে পুড়ে ছাই হয়ে হাওয়ায় ধোয়া হয়ে মিশে গেছে। ব্যাককল আপনি, মাথায় আক্কল নাই? আপনি কোন আক্কলে ওই হামবলত সুমনারে ডাক পারতে গেছেন? অয় যদি কেউরে কইয়া দেয়? কি কইব শুনি? জাফরের নির্বিকার নিরুৎসাহিত উত্তরে তিথির গা চলে উঠল যেন। কি কইব আপনি জানেন না? না প্রায় রাগে চিৎকার করে উঠল তিথি। ভাগ্যিস গ্রামের বিরান পরিত্যক্ত এলাকায় এসেছে, চিৎকার চেঁচামেচিতে মানুষজন শুনে ফেলার ভয় নেই, না হলে কি অবস্থাই না হতো। জানি তো, তবু তুমি মুখে কও শুনি। আর চোখে তাকিয়ে তিথি জাফরের দুষ্টুমি মাখা ঠোঁটের কোণ ঘেঁষে থাকা হাসিটা খেয়াল করল। তাকে নাজেহাল করতেই এই কথার ছল, তা বেশ বুঝতে পারছে তিথি। দুজন কয়েক হাত দূরে দাঁড়িয়ে দু প্রান্তে। সময়টা হলদেটে কমলা ভাব বিকেলের কিংবা রক্তিম হয়ে ওঠা সূর্যের, সাথে দুজন প্রেমিক প্রেমিকা যুগলের। জাফর কাউকে দিয়ে তিথির দেখা করার ঝামেলাটা মিঠাতে না পেরে কারখানার মালিক ও তার বন্ধু শাহজাহানকে ধরে বলে তিথির সাথে কথা বলিয়ে দিতে। শাহজাহান মালিক হিসেবে কর্মচারীদের সাথে কথা বলতে পারে, এই নিমিত্তেই তাকে হাত করা জাফরের। তিথি ও মালিকের কথা অমান্য করতে পারবে না সেক্ষেত্রে, তাই তো আজ দুজনা অভিমুখী হয়ে দাঁড়িয়ে। ছপাত করে ইটের টুকরো কুড়িয়ে পুকুরের পানিতে ছুঁড়ে মারে তিথি। রাগে মাথা দপদপ করছে যে। সুমনা মেয়েটা বড্ড সহজ সরল আর ছোটও বটে, কি বলতে না কি বলে ফেলে। উপরন্তু বেশিরভাগই মেয়েটার মুখ ফসকে কথা বেরিয়ে পড়ে। এমন করে যদি তিথির ও জাফরের বিষয়টা কারো সামনে মুখ ফসকে বেরিয়ে পড়ে, তখন আর ভাবতে পারছে না সে। এদিকে তিথির অমন রেগে বোম হওয়া মুখচ্ছবি বেজায় পুলকিত করছে জাফরের। প্রিয়জনের হাসি খুশি কান্নার মুখচ্ছবিও ভালো লাগার তালিকায় পড়ে। তাই জাফরেরও ভালো লাগছে প্রেমিকার রাগের ছটায় লাল হওয়া মুখাবয়ব। মাথা নত করে স্মিত মিষ্টি হেসে জাফর শুধালো, আচ্ছা ছাড়ো, রাগ করার লাইগা ডাক পারছিনি। তাই কি এর লেগা ডাকছেন? তেছরা চাহনি দিয়ে ঘাড় বাঁকিয়ে জিজ্ঞেস করে তিথি।
তার জানার আগ্রহ বেজায় নারাজ করে জাফরের মন। সে কি এখন বুঝাবে তাকে কেন ডাকা হয়েছে? কিভাবেই বা বলবে ভালোবাসার কথা? মেয়েটা কি বুঝে না? আর নাকি না জানার ভান করছে? করলেও বা সে কেন তার ডাকে সাড়া দিয়ে এলো? বুঝো না? সোজাসুজি প্রশ্ন জাফরের, যাতে মেয়েটাকে একটু ভরকে দেওয়া যায়। কিন্তু পরক্ষণেই চাল উল্টে ভারী পড়ল জাফরের উপর। তিথির কথায় সে ভরকে গেল। আলাদা ভাবছিলাম, তয়ার হকগুলের মতো আপনিও। কি আর করা, হুদাহুদি সময় নষ্ট। ভেংচি কেটে কথাগুলো বলে হাঁটার পথ ধরল তিথি। বেচারা তা দেখে কতক্ষণ থম ধরে থমকে দাঁড়িয়ে রইল। অতঃপর দৌড়ে পিছু ছুটল তিথির। সেটা বুঝতে পেরে মিটিমিটি হাসতে লাগলো তিথি। শুরু হলো ভালোবাসার আরেক অধ্যায়। শেষটা কেমন হবে? সুখের নাকি দুঃখের সমাপন? সিথিবুর, কি হইছে রে? তারে দেখি না যে কদিন ধইরা। রমনা অন্তঃসত্ত্বা বিদায় বাপের বাড়ি আসা তার, না হলে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার ছুতো পায় না বেচারি। গতর খাটিয়ে গোয়ালের কাজ করতে হয়, এখানে এসে যা একটু আরাম। ও বাড়িতে সেটা হয়ে ওঠা ব্যারাম। কইবার পারতাছি না, বউ তো মাসখানেক ওইল কাম সারছে। এইডা লইয়া ঘরে মেলা অশান্তি চলতেছে। মাইরও খাইছে আম্মার হাতে, তাও কেমনে জানিরা কারে না মুখে। ও বাড়িতে সেটাও হয়ে ওঠে ব্যারাম। রমনার প্রত্যুত্তরে তৃথির দুঃখে ভরা জবাব। অবশ্য বেশ চিন্তিতও দেখা যাচ্ছে মেয়েটাকে। আমার তো ডর করতাছে রে তিথি। নসিমন পাশ থেকে বলে ওঠে। তার মুখে ভয়ের কথা শুনে তিথি আতকে উঠে বলল, কি কও, আমারও তো ডর লাগতাছে। বুর বড় কোনো অসুখ হইল নি? আরে সেরি কি কষ্ট, অসুখ আইব কে? তাই যেটা আইছে ওইটাও কম বড় অসুখ না। কি হইছে বুর, তুমি জানো নি? কও দেহি আমারে। নসিমন কি বলবে এই মেয়েকে ভেবে পেল না। যদিও জাহেদ ও সিথির প্রেমের খবর তাদের জানা, তবে বিয়ের খবরটা এখনো চওড়া হয়নি। যদিও জাহেদ ও সিথির প্রেমের খবর তাদের জানা, তবে বিয়ের খবরটা এখনো চাউর হয়নি। যখন বিষয়টা উদ্বেলিত হবে তখন আর ভাবতে পারছে না। চোখে মুখে ধেয়ে আসা ঝড়ের আভাস পায় নসিমন। জাহেদ দেখতে সুদর্শন হলে কি হবে, উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদরঘাট ধরনের, বিধায় নসিমন পছন্দ করতো না। যখন সিথির কাছে ছেলেটার কথা শুনল তখন সরে আসার কথা বুঝালো, কিন্তু মেয়েটা শুনলে বা বুঝলে তো। এই সেরি, সেদিন কথা শুনানোর লাইগা খাড়াইতে কইছিলাম, খাড়াইলি না কে? সুমনার একদম সামনে দাঁড়িয়ে জাফর প্রশ্নটা করলো। বেচারির শরীর তখন বাঁশপাতার মতো তিরতির করে কাঁপতে লাগলো ভয়ে, যেটা জাফরের চোখে অচিরেই ধরা পড়ল। ছেলেটার আগে লাল মুখও হয়ে পড়ল। মেয়েটা তার কথা তো বুঝেই না, উল্টো পাল্টা ঠিকই বুঝে নেয় নিজ থেকে। গঞ্জের থেকে ফিরছিল জাহেদের বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে। ভ্যান বাড়ির দিকে পাঠিয়ে সে হেঁটে হেঁটে আসছিল বাকি পথটুকু। হাতে কলা খেতে খেতে আসছিল। কোন শয়তানে পেয়েছিল কে জানে। দানযুক্ত কলা ছিল বিধায় মুখের ভেতর থাকা দানাগুলো সুমনের মুখে ছুঁড়ে মারল। বোধগম্য হলো না যে এর পরিমাণ কী হবে। সুমনা কিছুক্ষণ দাঁড়িয়ে বোধগম্য করার চেষ্টা চালালো যে হলোটা কি। মুখে আঠালো ভাব, দানাসহ বিশ্রী অবস্থা। যখনই আমলি এলো বিষয়টা কান্না করতে লাগলো। অল্প বয়সের মেয়ে, তাও অবুঝ বালিকা। জাফরের মাথায় যে শয়তান চেপেছিল, মাত্রই সম্মুখে থাকা মেয়েটার কান্নায় হুঁশ এলো। কি করেছে সেটা দেখতে পেল। কিছু বলবে মুখ খুলে তখনই সুমনা দৌড়ে চলে গেল। কিচ্ছুটি বলার সুযোগ হলো না, শুধু আফসোস ছাড়া। মোল্লা বাড়িতে আজ বিচার এসেছে। বিচার এসেছে তাও কার নামে? ভদ্র সুলভ আচরণের জাফরের নামে। জান পরানি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছেন জাহানারা বেগম সুমনের পানে। বোঝাই যাচ্ছে তিনি বিশ্বাস যাচ্ছেন না সুমনের কথাটা। যে ছেলে ভদ্রলোক নামে খ্যাত, সে নাকি এমন অভদ্রতার কাজ করেছে, আদৌ বিশ্বাসযোগ্য? জাহেদ খুব একটা লেখাপড়া করেনি, 8 পাস করেছে কিনা তাও সন্দেহ। জাহেদের পরের জন জাকির, সেও সভ্য, শান্ত ছেলে তবে গোমূর্খ। শান্ত ছেলে তবে গোমূর্খ, একেবারেই যাকে বলে বকলম। কিন্তু জাফর মেট্রিক পাস ছেলে, তার কত শিক্ষিত বন্ধু বান্ধব তার, সেই ছেলের নামে বিচার? বাবা, তোমার মনে হয় কোনো হানে ভুল হইতাছে। দেখো দেখিনি তোমার বইনে কার লগে কি। বাকিটা আর মুখে উচ্চারণ করলেন না, কথাতেই বুঝিয়ে দিলেন কি বলতে চেয়েছেন।
সামনের ছেলেটাও দায়ভারের দায়িত্বে সমাজের কটু কাটব্য মুখস্থে নিয়ে রেখেছে। তাকে আর হাতে কলমে বুঝিয়ে বলতে হবে না। তবে এই মহিলার মুখ যে চৌড়া সেটা তার জানা আছে। ছাড় যে দেয় না কাউকে, সেখানে নিজের ছেলের করা অপরাধ যে শিরোধার্য করবেন বিষয়টা তেমনও নয়। বানের জলে ভেসে যাওয়ার মতো কথাগুলো তুড়ি মেরে উড়িয়ে দিবেন। তবুও সে এসেছে বিষয়টা জানিয়ে রাখার কারণে। ওই যে সমাজ বলেও একটা কথা আছে না? আম্মা, যাই কইছেন আর কইবেন না, আমি জানি আমার বোন কেমন। নিজ হাতে বড় করছি, মাইয়াটা বড় হইতেছি, কয়েকদিন বাদে বিয়া দিমু। রাস্তাঘাটে আপনার পোলাই এমন করলে মাইনে সে খারাপ চোখে দেখব, আপনার পোলারও খারাপ কইব। আমাগোর লোকে তো আর আত্মীয় সাজে না, তাহলে কেয়ার লেগা ওর লোকে এমন করতে যায় জাফরে। সাবধান কইরা দিলাম, আপনারাও সম্মানে থাকেন, আমাকেও থাকতে দেন। ভদ্র ভাষায় বলে গেলেন সুমন। জাফরের বয়সে লেখাপড়াও করেছেন ম্যাট্রিক পাস পর্যন্ত। তার প্রতি একটু হলেও ঈর্ষান্বিত জাহানারা বেগম। একদিকে কেউ ঘরে বউ তুলে তো অন্যদিকে কারো হৃদয় পুড়ে। কারো সুখের জোয়ার আসে, অন্যের সাথে সাথে সেই সুখের জোয়ারে দুঃখে ভাসে কেউ। বৃষ্টিতে ভিজে যাচ্ছে দোআঁশ মাটির বুক। ঝুপ শব্দের অলঙ্কারে বৃষ্টি ক্রমাগত বড় বড় ফোঁটাও হার মানছে ভিড় করা পাড়া প্রতিবেশীদের পদার্পণে। টিনের চালার বৃষ্টির সেই তীক্ষ্ণতার শব্দ আরও একজনের চিৎকারের হাহাকারে হার মানছে। ঘরের দোর গোড়ার সামনের অংশটুকুতে সাদা কাপড়ে কারো মৃতদেহ ঢাকা। ভাগ্যিস এই বাড়তি জায়গাটা রয়েছে বলে, না হলে এই বৃষ্টিতে উঠানের কোথায় রাখত মৃতদেহটাকে। তার পাশেই স্তব্ধ হয়ে বসে দুজন বয়স্ক মানুষ, দু এক ফোঁটা জল তাদের চোখ দিয়েও ঝরছে। তবে বলা মুশকিল আদৌ তাদের এই কান্নার কারণটা কি। সিথি গলায় দড়ি দিয়েছে কথাটা পাঁচকান হয়ে গ্রামে ছাউর হতে বেশি সময় নেয়নি। তাই তো এই প্রলয়কারী ধ্বংসকারী বৃষ্টিতেও মরা বাড়িতে মানুষের উপচে পড়া লোক সমাগম। তাদের আগমন ঘটে বাড়িতে শোকোৎসব মাতমের মতো রূপ দেখে অনেকেই বিলাপ কাতরোক্তি দিচ্ছে এবং কি সহমর্মিতাও দেখাচ্ছে। কিন্তু কোনো কিছুরই একজনের কানে যাচ্ছে না, যে তাকে মায়ের মতো আদরে যত্নে মমতা দিয়ে আগলে বড় করেছে, যার সান্নিধ্যে সবচেয়ে বেশি থেকে বড় হয়েছে তিথি। আজ তার মৃত্যুতে মেয়েটা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়ে যাচ্ছে, যেমন মরা কান্নার সুর তুলে। আমার বউ মরে নাই গো, তারে মাইরা ফেলাইছে, তারে মাইরা ফেলাইছে, আল্লাহ গো। সমাবেশকৃত মানুষজন গুনগুন করে কেউ কেউ বলছে মেয়েটা বোধ হয় পাগলাইয়া গেছে। তো কেউ কেউ বলছে কে মারব, সিথি কত ভালো মাইয়া আসিল, সাতেরা করতো না। তো কেউ কেউ বলছে দেহগা ভালা না চাই, ভালো হইল কি অমন ডুইবা আত্মহত্যা করেনি। এত সব কথার পিঠে কেবল তিথির রোদন ভরা আর্তনাদ। কেউ বুঝল না মেয়েটার কথার সঠিক অর্থ। তুমি বুঝো না আমারে? বুঝনের মতন আর পরিস্থিতি নাই জাফর ভাই, সব কিছু বদলাইয়া গেছে। একটা মরণ, একটা মরণ। পূর্ণাঙ্গ হলো না কথাটা। হু হু করে ঠুকরে কেঁদে উঠল তিথি। আসলেই তো সব কিছু বদলে গেছে একটা মৃত্যুতে। একই পরিবারের দুজন মানুষ অপর এক পরিবারের দুজন বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টতায় বিচ্ছিন্ন রূপ নিয়েছে বর্তমানে। তবে এখানে একজন সর্বভঙ্গের মূলে ছিল, সেজন আদৌ ভালোবাসেছিল না, সে তো অন্য আসক্তিতে মজে ছিল। চাহিদা ছিল, তবে প্রেম আসক্তের নয়, দৈহিকতার চাহিদা। জাফরের ভালোবাসার সত্যতা পরিমাপের আগেই এমনতর অঘটনে তসনসের অনাথ সৃষ্টিতে তিথি প্রেমের ডোর ছিঁড়ে দিল। দেওয়ার চেষ্টায় মত্ত অবশ্য, ভালো তো সেও বেশি ছিল, নিজের সকল ভয় সংশয় দূরীভূত করে। কিন্তু সেই ভয়ই ফিরে এলো, সংশয় বাধা দিল, দেখিয়ে দিল প্রাণ প্রিয় মাতৃতুল্যা বোন সিথির মৃত্যু থেকে শিক্ষা হয়নি বলে আঙ্গুল উঠিয়ে শাসালো। এর পরেও সেই পরিবারের একজন সদস্য হওয়ার আশার স্বপ্ন বই ধোয়া ছাড়া কিছুই না। সিথির মৃত্যুর 15 দিন হলো, কিন্তু তিথির ভাঙা মনের পরিবর্তন এলো না। আর না পারল জাফর তার ভাইয়ের করা কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে, যেটা কিনা তিথির থেকে তার দূরত্ব বাড়িয়ে দিল। শাস্তির বিষয়ে অবশ্য তিথি কিছু বলেনি। তার মধ্যাকার নীরবতা আজকাল আগের মতো রণচণ্ডী ভঙ্গিতে ফিরে আসতে অক্ষম। আগে রমন উড়নচণ্ডী রূপ ধরার সাহস পেয়েছিল বড় বোন মাথার উপরে ছায়া হয়েছিল বিধায়।
এখন কেউ নেই সুখ দুঃখ ভালো মন্দ কথা বলার জন্য। আর ভালোবাসার মানুষটা, তার কথাও বলা হলো না, সেই মানুষটাকেও কাছে টানা হলো না। আকস্মিক বিপর্যয়ে ছিটকে পড়ল দুজন দু প্রান্তে। জাহেদের কানেও গিয়েছে সিথির মৃত্যু সংবাদ। একটু মর্মাহত কিংবা ব্যথিত হলেও কি পারত না? অথচ দিব্যি মত্ত নববিবাহিতা বধূতে একটুও কি হৃদয় ছুঁতে পারেনি মেয়েটা? পক্ষান্তরে কার জন্য এত মূল্যবান জীবন বিসর্জন করল? চিরাচরিত দৃশ্য, প্রেমের ফাঁদে বিসর্জন দিল প্রেমিকা মন প্রাণ। ভাই তুমি এত খারাপ, ছি। কি চিচি করস? বুঝা কথা কবি কইলম, তোর বড় আমি। বড় দেখা কি হইছে? দোষকরণের বেলায় বড় যে কথাটা মনে আছিল না? শুকনো ঢোক গিলল, বোঝা হয়ে গেছে কিসের কথা বলছে জাফর। এদিক ওদিক দেখে নিল, না কোথাও সুমাইয়া নেই। মরে গিয়ে শান্তিতে থাকতে দিচ্ছে না মেয়েটা। কি কস? বালাকিরা কথা কবি। আমার ভালো মানুষটারে, যেইনি কাদার মতো নরম মনের মাইয়ারার মন লইয়া খেলতে পারে, মরণ ছাড়া গতি রাখে না, তার লগিনে আবার ভালা কথা। জাফরের অবাক হওয়ার অভিনয়ে বেজায় বিরক্ত দেখা গেল জাহেদকে। ভাই বলে রেহাই পেয়েছে বোধ হয়, না হলে আস্ত রাখত না সম্মুখে একই রক্তের মানুষটাকে। কিন্তু দুজনের একজনও আপাতত রেশারেশিটা সবার সামনে আনতে নারাজ। একজন পরিবারের চিন্তা করে, তো অন্যজন নিজের ভালো মানুষের মুখোশ উদ্ঘাটন হওয়ার ভয়ে। শোক পালন একদিন, 2 দিন উপরে গেলে 10-12 দিন। তাই বলে মাস ধরে শোকাভিভূত হয়ে কাজকাম ছেড়ে ধ্যান জ্ঞান করে ঘরের কোণে বসে থাকলে তো চলবে না। এইসবে তিক্ততাই ছেয়ে বিষাক্ততা মিশ্রণ স্বরে দাঁত কিরমিরিয়ে শাহানারা বেগম বলে উঠলেন, কাম কাজ কি করবি না? একটাই তো ময়রা বাইসা গেল, এখন বাহি একটা জ্বালাই জ্বলতাছি। হেডাও কেন যে বাইসা আছে, ময়রা আমাগো শান্তি দিলেও তো চলতো। মুখ বাঁকিয়ে তো কথাগুলো বলে ফেললেন, খেয়াল করলেন না কাকে বললেন। নিজের পেটে ধরা সন্তানকে। সন্তানের মৃত্যু কামনা করা কখনো মা হয় না। মাতৃত্বের মায়া মমতার ছিটেফোঁটাও তার মধ্যে কাজ করছে না। দারিদ্রতা কি এতটাই প্রখর শক্তির সম্পন্ন? যে বাবা মায়ের চোখে অর্থের পট্টি বেঁধে রাখার ক্ষমতা রাখে, না হলে কেন চাইবে সন্তানের মৃত্যু? তাহলে জন্মই বা কেন দিল? তারাও তো পৃথিবীর কোলে সুখে নেই, দুঃখের কাটায় ক্ষত বিক্ষত হৃদয়, জীবন অঙ্গারে জ্বলিত। তবে তিথিরও বোঝ আছে, এসব কিছু মাথায় নিল না, কিংবা তার অতিশোকে পাথর হওয়া হৃদয়ে স্পর্শ করল না। ঠিক যেমনটা জাফরের হাজারো প্রেমানুভূতি মিশ্রিত উক্তি, কিন্তু মন তো বলেছে অন্য কথা, ডাকছে অন্য সুর। বড্ড করুণ শোনায় সেই সুর। তিথি শুনতে চায় না, 2 হাতে কান বন্ধ করে নেয়। মন কি কানের সাথে সম্পৃক্ত নাকি? এই সাধারণ কাজে বাধাপ্রাপ্ত হবে? সে তো নিজ মনের মর্জি মতো চলে, ঠিকই খোঁজ নেই নিজের পছন্দসই উপায়। বাঁধিছে ধরা, অশোকে ভরা, প্রেম সুধা পানে তৃষ্ণাদগ্ধ প্রেমিক মনে, পাষণ্ড প্রেমিকা গলে যদিও বা কোনো এক অপারণ্যে। সেই অপেক্ষায় অপেক্ষাকৃত জাফরের মনোতৃষ্ণা নিবারণের সময় এলো বুঝিয়ে। এমনই এক অপরাহ্নে চিঠি এলো, তিথির চিঠি, তার ভালোবাসার মানুষের চিঠি। সে জানতো তার মতো তিথিও ভালো নেই। ভালোবাসা ঘন মুহূর্তগুলো যে দুজনারই মানসপটে ভেসে ওঠে। কতই না হাসি খুশি প্রেম প্রণয় মুহূর্ত ছিল সময়গুলো। হাতে হাত রেখে অন্য সবার মতো ঘনিষ্ঠতা না থাকলেও ছিল অনুভব করে দুজনের চোখে অবিরামভাবে বলে যাওয়া না বলা কথা স্রোতধারা। এতেই যেন নিহিত ছিল ভালোবাসার গভীরতা, একে অপরের জন্য দুশ্চিন্তা, যত্নশীলতা। এত সব কি সহজেই মুছে ফেলা যায়? শরীরের অংশ কেটে ফেলা গেলেও মনের দাগের গভীরতা খুবই তীক্ষ্ণতর রয়ে যায়, আর ক্ষণে ক্ষণে পুনরাবৃত্তি করে স্মৃতির পাতা প্রমন্থনের মাধ্যমে। চিঠির লেখা অনুযায়ী দেখা করতে বলা হয়েছে জাফরকে যেখানে, বর্তমানে সেখানেই দাঁড়িয়ে সে। বিস্তৃত মাঠ মারিয়ে কলকলিয়ে বয়ে চলা নদীর ধারে আনমনা উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা জাফরকে দেখলে মনে হয় হেরে যাওয়া প্রেমিক যোদ্ধা কোনো, তবুও আশার রাশ ধরে আছে। সেই অপেক্ষায় মুক্তি দিতে সুফলা আগমনে তিথি মৃদু স্বরে ডেকে উঠে, জাফর ভাই। পিছু ফিরে তাকাই জাফর, দেখতে পাই মলিন বিষণ্ণ মুখের মেয়েটাকে। এই কাকে দেখছে? এই কদিনে কি হাল করেছে মেয়েটা। শরীর শুকিয়ে একটু কালচে হয়ে গেছে গায়ের রং,
তবুও মায়া ভরা চোখে তাকিয়ে রইল জাফর। ভালোবাসে তো, মেয়েটার কষ্টে তার হৃদয়ও ব্যথিত হয়। মন বলে উঠে এগিয়ে গিয়ে প্রেমপূর্ণ আলিঙ্গনে জড়িয়ে নিতে প্রেয়সীকে। বাধ্যে গভীরভাবে যেন মরণের আগ পর্যন্ত আগলে রাখা যায় এ বাঁধন। পিছে ভাবে তিতির ভাবনায় তার স্পর্শ অন্যভাবে নিলে নিবেই তো, নাজুক মেয়েটা লাজুকও বটে। এইসব বিষয় স্পর্শকাতর করবে তাকে, যা প্রেমিক মনেও আঘাত হানবে। পুরুষ মানুষ বলে কাঁদতে পারে না নিজের অপারগতার কারণে। মেয়েটাকে ভালোবাসার দুটো কথা বলতে গিয়ে এখন জড়তা কাজ করে। সেখানে ভবিষ্যতে নিজের অর্ধাঙ্গী রূপে পাওয়ার আশা করতে ভয় হয়, যা নেহাতই বোকামি মনে হয়। কি দেখেন? জাফর এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে তিতি শুধালো। দৃষ্টির পলক ফেলল জাফর। নিস্তরঙ্গ সময়ে এক দমকা শীতল হাওয়া বইয়ে দিয়ে গেল যেন তিথির কণ্ঠধ্বনি জাফরের কর্ণকুহরে। আমার ভালোবাসার মানুষটারে। কথাটা শুনে তিথি থমকে গেল, কিন্তু চমকালো না। অতঃপর নদীর পাড় ঘেঁষে বিস্তীর্ণ ঘাসের উপর বসল। অদূর পানে শূন্য মনে চেয়ে রইল কতক্ষণ। জাফরও তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। তবে সে তাকিয়ে রইল উদাসীন নির্লিপ্তভাবে ধারণকারিণীকে। জাফর ভাই, জীবন এত কঠিন কেন? কারণ তার নাম যে জীবন। দুঃখ সুখ মিলাইয়াই তো মানুষের জীবন। কিন্তু সবাই তো সুখের অভাবী, দুঃখের অভাবী হইতে কেটা চায়? অভাগী হওয়া লাগে না। সুখ দুঃখ দুইজন একে অন্যের পরিপূরক দেখা একটার অভাবে আরেকটা থাকবই। জাফরের পানে এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল তিথি। চোখে চোখ রেখে বলল, তাইলে আপনার আর আমার মাঝে কে দুঃখী আর কে সুখী কোন তো? যা বোঝার বুঝে গেল জাফর। জাফর সুখী হলেও সে সম্মুখে থাকা মেয়েটার মাঝে তার কিছু সুখ ও স্বপ্নের অংশ নিহিত, সেটা বলার জন্য মুখ খুলল। ওই যে কইলাম না, একে অপরের পরিপূরক, একটাই মাথায় গাইথা রাখো। তুমি আমার আর আমি তোমার পরিপূরক। একজন ছাড়া অন্যজনের অস্তিত্ব নাই গো তোমার মাঝে। আমার সুখ দুঃখ স্বপ্ন আশা। বলি এই প্রথম এগিয়ে গিয়ে তিথির দুহাত নিজের মুঠোয় নিয়ে ফের বলল, তুমি যেমন আমারে ছাড়া থাকবার পারো নাই, আমিও তোমারে ছাড়া এতদিন ভালো আছিলাম না। বুকটা খালি আমাগো পথ আলাদা না জাফর ভাই? উত্তেজিত জাফর মুহূর্তে স্তব্ধ। শান্তম বনে গেল তিথির কথায়। ঢিলে আসা মুঠো হতে হাত ছাড়িয়ে শুধালো ফের, হ্যার পরেও ভালোবাসি আপনারে, আশা করি, স্বপ্ন দেহি, জানি কাজ ভাঙানোর মতন সেগুলা, তাও মন্ডারে মানাইতে পারি না। দু হাতে মুখ ঢেকে টুকরে কেঁদে উঠল মেয়েটা। অসহনীয় পীড়ায় দুজনেই জ্বলিত সীসা যেন। তিথি ভাবছে কোন আক্কেলে সে এই ভুলপথে পা বাড়ালো। ওই যে নিষিদ্ধ জিনিস, যা মানুষের আসক্তি, এক সময় না এক সময় সেটা আকৃষ্ট করে নেশায় পরিণত করে। এই প্রেম ভালোবাসা কখনো করবে না করেও আজ অকল পাথারে হাবুডুবু অবস্থা তার। ডুবছেও না তীরে, ফিরতেও পারছে না, আর না গন্তব্যে। কারখানার অবস্থা মন্দাভাব চলছে। পুলিশ এসে সিলগালা করে দিয়ে নিয়ে গেছে জালের কারখানার প্রায় অনেক মালিককে। তবে শাহজাহানেরটাতে সবকিছু লুটপাট করে নিয়ে ট্রাকে বোঝাই করছে, কিন্তু তাকে ধরতে পারেনি। তাই তিথিদের এখন কদিন ছুটি, কাজ নেই, বাসায় বসে সময় কাটানো ছাড়া। মুন্সিগঞ্জের প্রায় বিবাহিত অবিবাহিত মেয়েরা অবসর সময় কিংবা জীবিকার উদ্দেশ্যেও হিসেবে এই জালের কাজই করে থাকে। এখন মন্দা সময়টাতে অলস সময় কাটানো ছাড়া গতি নেই। তবুও খালি বসে থেকে 2 পয়সা আয় করার বিকল্প হিসেবে অন্যদের বাড়ির ধান শুকানোর কাজ করে। এই যা সময় চলছিল। কারখানা ওদিকে চালু হওয়ার নাম নেই। আস্তে ধীরে আবারও কারখানার অবস্থা ফিরিয়ে আনতে হলেও সময় লাগবে মাস 2-3 মতো। এই জন্য জাফরের বাবা সিদ্ধান্ত নেন তাকে বিদেশে পাঠাতে। এই নিয়ে কথাবার্তা বলে কাগজপত্র রেডি করে ফেলেন তিনি। জাফর কিং কর্তব্য বিমূঢ় যখন, চোখের তারায় কেবল তিথির অসহায় নদীর পাড়ে ক্রন্দনরত স্মৃতি ভাসে তখন। তিথি বাসায় না? ওর ঘরে। কালো মুখ করে বললেন শাহানারা বেগম। দিনকাল চলছে না খেয়ে। এর মধ্যে তিথির সখীর গোষ্ঠীদের দেখলে মেজাজ যাই খারাপ হয়ে। তবুও ভালোভাবে ভদ্রতা বজায় রেখে মুখ কালো করে যতটুকু বলেন এই ঢের, নয়তো ওনার যেই না কাচির মতো মুখ। তিথির চোখের নিচের কালো রেখার প্রদর্শিত চিহ্ন যেন বলে দিচ্ছে
মেয়েটার গত হওয়া কত শত নিদ্রাবিহীন রাত্রি যাপনের। সাহিত্য তিথির শিওরে গিয়ে বসলো নসিমন, সাথে সুমনাও এসেছে। কতদিন হয়ে এলো তিথির দেখা মিলে না। সিতিবুর মৃত্যুর আর জাফর ভাইয়ের বিদেশ গমন যেন ভেঙে দিয়েছে মেয়েটাকে। ঝুলে থাকা রশ্মি তলে জ্বলন্ত মোমের মতো কাজ করেছে বিদেশ যাত্রা। সান্ত্বনা বাণী যেখানে তুচ্ছতম, তবুও নসিমনের আশা ভরসা হয়ে সহমর্মিতা হয়ে সাহস যোগান দেওয়ার জন্য। কারণ পরিস্থিতিটাই এমন। স্মৃতি তো মরে গিয়ে বেঁচে গেছে, যদিও সেটা ধর্মবিরোধী কাজ। তবে যারা বেঁচে থেকে জিন্দা লাশ, তাদের অনুভূতি কেমন? তিথির অবস্থা এখন তেমনই, অনুভবের বাইরের, আবার আর্তনাদ হিসেবে গুমড়ে মরা ভেতরে ভেতরে। কোন দেশ যাইতাছেন? মাথা নত জাফরের জবাব। তিতির ভাবাবেগ নেই, অনুভূতিহীন সে। জড় পদার্থে গড়ে দিয়েছে সিথির মৃত্যুর পার্শ্ব প্রতিক্রিয়া অর্ধেক, আর বাকি অর্ধেক জাফরের দূরে যাওয়ার ভীতি কাজ করেছে, যার দরুন এত সব দম বন্ধকর পরিস্থিতিতে আজ মেয়েটা অনুভূতিহীন। জাফর বলেছিল তাকে চিঠি পাঠাবে, কিন্তু সেখানে বাদ সাধে শাহজাহান। অল্প শিক্ষিতা তিথি এসব চিঠি আদান প্রদানে অজ্ঞ। উপরন্তু জাফরের পরিবারের কাছে ধরা পড়ারও ভয় নিহিত, কারণ চিঠি আসবে সেখানে আগে। তাই শাহজাহানের পরিকল্পনা মতে চিঠি আদান প্রদান করার কাজ সে না হয় করল সাবধানতা অবলম্বন করে, কিন্তু দেখা যায় পরিবেশ বুঝে পরিস্থিতির পরিবর্তন। কথাই আছে, বাণিজ্যে গেলে বাণিজ্যের ভাও। বিদেশে গিয়ে সেখানের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে নিতেই সময় লেগে যায় জাফরের। পরিবারকেও চিঠি পাঠানোর সময় হয় না, আর না মনের মস্তিষ্কে কারো স্মৃতিতে কুটকুট করে। কাজের চাপই প্রথম দিকে এমন, আর সেও মানিয়ে নেওয়ার চেষ্টায় অব্যাহত। এমনই করে মাসেক খানিক চলে যায়। অতঃপর চিঠি পাঠায় জাফর সময় বুঝে, কিন্তু সেখানে কোথাও তিথির নাম নেই, থাকার কথাও না। তদুপরিও পাঠানোর কথা আলাদাভাবে, যেটা শাহজাহানের হাতে আসার কথা এবং তিথির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল যা। কিন্তু না, শাহজাহান খোঁজ নিয়ে দেখে কোনো চিঠি পাঠানো হয়নি মেয়েটার নামে। সেই ব্যাকুল বনে গেল জাফরের কর্মকাণ্ডে। কি জবাব দেবে এখন সে পথ চেয়ে বসে থাকা মেয়েটাকে? দোনা মোনা অপেক্ষারিত তিথি শাহজাহানকে পাকড়াও করে জিজ্ঞেস করছিল কেন তার কাছ থেকে লুকিয়ে চুরিয়ে ফেলায় শাহজাহান ভাই। তার কারখানাতেও কাজে নেয় না এখন আর তিথিকে, যে মানুষটার জন্য এত কষ্টের মধ্যে টিকে আছে একটু সুমিষ্ট ফল লাভের আশায়। সেই মানুষটা কি তাকে চিঠি লিখেছে? মেয়েটার অশ্রু টলটলে নয়ন জোড়াতে চেয়ে মিথ্যা আশার আলো দেখাতে বাধ্য হয় শাহজাহান। বলেছিল জাফর নাকি এখনো সময় পায়নি সেখানের কাজ গুছিয়ে নিতে, তাই আর কি। শাহজাহান মিথ্যা কথা গুছাতে সময় নেই, এভাবে মিথ্যা বলতেও ভালো লাগছিল না। তবুও সে একটু অপেক্ষা করেছিল। আসলেই যদি ওখানে জাফরের কোনো অসুবিধা হয়ে থাকে। মাত্রই তো গেল, হয়তো বা পরে পাঠাবে চিঠি, বুঝ দিল তিথিকে কথা গুছিয়ে এনে। অতঃপর সময় গড়ালো মাসেক দিনের দোরগোড়ে। তখন অপেক্ষায় চোখের জল ফুরায় তিথির, কিন্তু না, আসে না কোনো চিঠি। শাহজাহানও কম খোঁজ নেয়নি, তবুও খালি হাতে ফিরতে হয়েছিল। অবশিষ্ট এত কিছুর মধ্যে ভালো কথা ছিল, চিঠি যেমন তিথিকে পাঠায়নি তেমনি পরিবারের উদ্দেশ্যেও পাঠায়নি, সেই একবারই পাঠিয়েছিল। ফলে পরিবারের লোকেরাও উৎকণ্ঠা উদ্বিগ্নতা কম ছিল না। সময় হয়েছে, বয়স হয়েছে, তবুও দাঁত কামড়ে পড়ে আছে। এত মারধর করে যেন শাহনারা বেগম হয়রান, অথচ মার খেয়ে শরীরের দাগ নিয়ে মেয়েটা নিশ্চুপ নির্বিকার। তিথির অমন উদাসীন ভঙ্গি যেন আরও রাগিয়ে তুলে তাকে। মাঝে মধ্যে তো মেরে গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলেন। পরক্ষণেই শ্বাস আটকে এলে চোখ উল্টে গেলে ছেড়ে দেন। মুখে তো থাকেই অশ্রাব্য গালিগালাজ। বাপের ভিটেই কোন কারণে এভাবে পড়ে থাকবে তাই জানতে চান তিনি। আজও মেরে মেরে মাটিতে শুয়ে পড়েছে তিথি, সাথে মৃদু স্বরের গঙ্গানি তো আছেই। তুই চাস কি? হ্যাঁ, কি চাস? নাক মুখের পানি এক করা তিথির শক্তি হলো না শব্দ দিয়ে প্রিয় মানুষটার নাম উচ্চারণ করার। তবে চোখের তারাই মানুষটার প্রতিচ্ছবি ভাসিয়ে প্রার্থনা করলো তাকে পাওয়ার। উত্তর না দিয়ে তারামি করার ভাব দেখে শাহনারা বেগম শলার ঝাড়ু নিয়ে আরেকবার মারলেন পিঠের থেকে, যার দরুন কয়েকটা তিথির পিঠে গেঁথেও গেল। আবার থামলেন, ঝাড়ুটা ছুঁড়ে মেরে চলে গেলেন। গতকালও তিথিকে দেখতে আসা ঘর ভেঙেছে মেয়েটা। মানুষজন এসেছিল দেখার জন্য, অথচ সে দরজায় খিল দিয়ে বসেছিল। তার এমন কীর্তিতে বেজায় রেগে আজ ছাড়লেন শাহনারা বেগম।
মাথায় বোঝা হয়ে রয়েছে। স্বামী জুয়ারি, পেটে ভাত মিলে না, এমত অবস্থায় ভালো ঘর থেকে বিয়ে দিচ্ছে মেনে নিবে তা না, অভিনয় শুরু করে দিয়েছে। পুরুষ মানুষ একটু বয়স্ক হয়ই, যেখানে 4টে বিয়ে যায় সেখানে 2টো করেছে কমই। এসব খুদ ধরতে আছে নাকি? গোলা ভরা ধান আছে, পাকা বাড়ি আছে, খাওন পরানোর জন্য যথেষ্টের চেয়ে বেশি আছে। এসব চোখে দেখার বিষয়। এত কিছু বুঝিয়ে তাও মেয়েটাকে রাজি করাতে পারলেন না শাহানারা বেগম। মার খাবে, তবুও ঘর ছাড়বে না বদ্ধপরিকর তিথি। জ্বরের ঘোরে জানালা দিয়ে তাকিয়ে দেখছে অদূরে মেঘ ঠেকে যাওয়া চাঁদকে। তার মনের খবর তো জানে না কেউ, তাই মার খেয়ে সে ক্ষত বিক্ষত আজ। আচ্ছা, যার জন্য এত কষ্ট সহ্য করা, সে কি তার কষ্ট দেখছে, বুঝতে পারছে? তাকে চাইছে খুব করে, যেমনটা তিথি চাইছে। এর চেয়ে মৃত্যু ছিল ঢের। ভয়কে জয় করে ভালোবেসেছিলাম ফের, কিন্তু কল্পলোকে সুন্দর কেবল তা, বাস্তবে তোমাকে পাওয়া যে বৃথা। কথা দিয়ে গিয়েছিল, কিন্তু সেটা কেবল রক্ষা করেছে তিথি। তথাপি যার রাখার কথা সে রাখেনি। কেন রাখেনি তা উল্লেখ করেছে নিখোঁজ হওয়ার 5 মাস পরের পাঠানো এক চিঠিতে। সেই খবর শাহজাহান এনে দিয়েছিল। জাফর বিয়ে করেছে। বজ্রধ্বনি বিচ্ছুরিত হয় তিথির মনে মস্তিষ্কে। হয়তো ভুল শুনছে, নয়তো বিপরীত ব্যক্তি ভুলভাল বকছে। শয্যাশায়ী রুগ্ন ভগ্ন তিথি একটু আশার আলো পেয়ে, অর্থাৎ শাহজাহানের কাছ থেকে জাফরের চিঠির কথা শুনে বহু কষ্টে উঠে বসেছিল। অথচ এমন এক খবর তাকে ধরাশয়ী করে ভূখণ্ডে আশ্রে ফেলল। তার অথ্র জীবনের কষ্ট যেন এই একটা সংবাদের থেকেও সহ্য সামান্য ছিল। বহু কষ্টে চোখ খুলে কাতর হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইলে শাহজাহান দৃষ্টি ঘুরিয়ে জবাব দিল, ওখানে পৌঁছানোর পর দিয়ে কই মাস উদয় হয়ে গেলি, মনে আছে? মাথা নাড়াই তিথি। তা দেখে ফের বলা শুরু করে, ওর টাইফয়েড জ্বর ধরা পড়ে, কেউ নাই দেখভাল করনে লগা। বাংলাদেশে পাঠানোর মতো অবস্থা আসছিল না। তখন ওর বস সিদ্ধান্ত নিল, ওইখানেই রাখে সুস্থ করে তুলবে যতটুকু পারে। তো দেখভালের লগে বাঙালি মাইয়া দরকার। বিদেশিরা তো এই কাম করতো না। খোঁজ লইয়া একখান মায়া পাইয়া গেল। ফরাজে যখন রোগ ধরা পড়েছিল, তখন থেকে ওর আলাদা ঘরে রাহে। সেই মায়াটারও পাশে লগে একখান ঘরে থাকতে দিল, যেন সেবা যত্ন করতে সুবিধা হয়। এতটুকু বলে থামল শাহজাহান। বাকিটুকু বলার ইচ্ছা কেন, সাহসই জুটল না। চিঠিতে শুধু লেখা ছিল, অসুস্থতায় অমন সেবা যত্ন পেয়ে ভালো লেগে যায় মেয়েটাকে তার। তাই ভাবলো বিয়ের বয়স ও পরিবারের ইচ্ছেও তাকে বিয়ে দেওয়ার, সেজন্য মেয়েটাকে বিয়ে করে নিল। অথচ আসল খবর টেলিফোন যোগাযোগের মাধ্যমে পেয়েছিল শাহজাহান। আসলে তার খুবই খারাপ লেগেছিল তিথি নামক মেয়েটার অপেক্ষায় কাতর হয়ে প্রতিদিনকার দুর্দশার দৃশ্য দেখে। কার না মায়া লাগবে এমন স্নিগ্ধরূপী মেয়েটার প্রতি, মেয়েটার ভালোবাসার জন্য অসীম ধৈর্যের সাথে দেওয়া অপেক্ষার পরীক্ষা দেখে। মালয়েশিয়ার এত শত অচেনার ভিড়ে যদিও বা একজন বাংলাদেশি পেয়ে কিছুটা স্বস্তি বোধ করেছিল জাফর, তথাপি তার আগেই একদিন জ্বরের ঘোরে তার দ্বারা অনর্থক ঘটনা সৃষ্টি হয়ে যায়। সেবিকা মেয়েটাও একটু আধটু জাফর নামের ছেলেটার সেবা করতে গিয়ে ভালো লাগার বীজ বপন করে ফেলে মনের বাগানে, যা একসময় ভালোবাসায় পূর্ণ গাছে পরিবর্তন হয়। এর থেকে সেও বাধা দেওয়ার মতো কোনো কারণ দেখেনি। উল্টো এমনতর কাজ মেয়েটাকে যেন পেয়ে বসলো জাফর নামক সুদর্শন পুরুষকে কাছে পাওয়ার তাড়নায়। ভালোবাসার নজরে যত্ন আত্মীর বাহানায় জানান দিতে লাগলো জাফরকে তার ভালোবাসার কথা। জাফর প্রথম দিকে এড়িয়ে গেলেও পুরুষত্বের সংযমে বাঁধ ভাঙতে সক্ষম হয় মেয়েটি। আর জাফরও তো পুরুষ মানুষ, যা আগুন নারীর সংস্পর্শে এসে গলে গিয়েছে। অতঃপর বিয়ে সেখানে ফরজ হয়ে যায় বিধায় স্বামী স্ত্রীর বন্ধনে বাঁধতে হয় তাদের। তিথির উৎসুক উদ্বিগ্ন নজর ভাবনার চেতনা থেকে বাহিরে আনলো শাহজাহানকে। সে বসা থেকে তড়িৎ গতিতে উঠে বাইরে চলে গেল। তার পক্ষে জমানবন্দিতে বলা সম্ভব নয়, কিছুতেই নয়। এসব বলারও যোগ্যতা রাখে না। তবে অন্য উপায় রয়েছে তিথির জ্ঞাত করার। কিন্তু তিথি তার যাওয়ার মুহূর্তে দম আটকানো গলায় কেবল এতটুকু শুধালো, নাম কি তার? নেসার। ভাগ্যের ফেরে আজ দুঃখিনী সে, আজ নয়তো জন্মকাল থেকেই। জন্ম হয়েছে কেবল দুঃখ বোধকে আলিঙ্গন করতে, নিদারুণ কষ্ট সইতে সইতে গা সওয়া এই কষ্ট নতুনত্ব এনেছে জাফরের বিশ্বাসঘাতকতা। যদিও বা তার কাছে সেটা মনে হলেও আপাত দৃষ্টিতে জাফর সেটা মনে করে না।
সে তো তিথির অস্তিত্ব আছে বলে মনেই করে না। ভুলে গেছে কি না, নাকি তার এত প্রেম ভালোবাসা নিবেদনীয় সকল কার্যক্রম ভ্রম ছিল, মিথ্যে ছিল? কিভাবে ভুলে গেল মধুমেয় সেই সময়? যাই বলুক না কেন, জাহেদের রক্তের ভাই কি না বলেই এই ধোকাধারী রক্তে তাদের প্রবাহমান। হাতের কাগজের টুকরোটা যত্নে রেখে দিল বালিশের নিচে। শাহজাহান কারোর উল্লেখ করে চিঠিটা পাঠিয়েছিল। এ নিয়ে কত শতবার যে বিনিদ্র রাতগুলোতে পাঠ করেছে তার বলার অপেক্ষা রাখে না। অবশ্য চোখের নিচে কাজলের নেই মোটা কালিও সেই চিহ্ন বহন করে। আজকালের তার দিন কাটছে এই অন্ধকার ঘরের অন্ধত্বে বিস্তার করে। খাওয়া দাওয়ার ঠিক নেই, আর নেই বাইরে বের হওয়ার তাড়না, যেন অপেক্ষা ফির কোনো কিছুর, হয়তো মৃত্যুর। মেয়ের অমন দশা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হন শাহানারা বেগম। মারধর করেন না আগের মতন। মেয়ের অমন সহনশীলতা দেখে নিশ্চুপতা, শান্ত ভাব ভেতর থেকে নাড়িয়ে দেয় যেন তাকে। মৃত্যুমুখী অবস্থা দেখে বিমুখতা ফিরে আসতে বাধ্য হন। বিধ্বস্ত রূপী থেকে ফিরিয়ে আনতে বিয়ে দেওয়ার পরিকল্পনাও হাঁটেন মনে মনে। অথচ একই কাহিনী, মেয়েটা বিয়েতে রাজি নয়। মেয়ের এবারও বিমুখতা নারাজ করে তুলে শাহানারা বেগমকে। তবে এবার তিনি বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়ে রাজি করার বন্দোবস্ত হেতু নসিমন সুমনা রমনাকে ডেকে পাঠান। নসিমন সুমনা এসে হাজির রমনার বাচ্চা, ছোট বলে আসতে পারে না। নসিমন সুমনা এসে হাজির, রমনার বাচ্চা ছোট বলে আসতে পারে না। বিছানার সাথে হেলান দিয়ে আনমনা তিথি দরজার সামনে তাদের খেয়াল হতেই অবাক হয়ে তাকায়। নসিমন ও সুমনা এগিয়ে এসে দুপাশে দুজন বসে। নসিমনই আগে কথা শুরু করে। কি খবর তোর? আমার বিয়াতেও আইলি না যে? তিথি স্মিত হাসলো কেবল, কারণ জানা সত্ত্বেও মেয়েটা তাকে কথা বলানোর জন্যই এমনতর প্রশ্ন শুধাচ্ছে। কথা কবি না তিতিমণি? আর কত শখ অসুখে ভোগাবি? তোর জীবনের দাম নাইকা? ওই হারামজাদার জীবনের দাম এতই বেশি তোর জীবনের চাইয়া? ওই নিমক হারামি লেগা তোর জীবনের হাসি খুশির জলাঞ্জলি দিবিনি? এসবের যোগ্য ও নয়। জানালা গলিয়ে বাইরে তাকিয়ে থাকা নির্লিপ্ত বৈরাগী উদাসীনতা তিথি যে তার কথা কানে তুলে নিয়ে জান পরানি বুদ্ধিমান নসিমন ধরতে পারল। আসলে কথা হলো যে জেগে জেগে ঘুমায় তাকে আর ঘুম থেকে জাগানোর প্রয়োজন নেই। তিথির হয়েছে সেই দশা, তাকে নিজ থেকে সাহস সঞ্চার করতে হবে। অন্যরা ঠেলে ঠেলে তার চেতনা ফিরাতে পারবে না। তিথির বিয়ে, চমৎকার না খবরটা? আসলেই এত এত কাহিনীর পরেও তিথির বিয়ের খবর চমৎকার, বিস্ময়কর। মনে আছে শুকনো পাটকাঠি, কালো গাত্রবর্ণের মেহুলের কথা? হ্যাঁ, সেই মেহুলের সাথেই তিথির বিয়ে, আর প্রস্তাব নিয়ে এসেছিল শাহজাহান। শাহজাহানের অপার অনুরোধে তিথি রাজি হয়েছিল, আর বাদ বাকিটা নসিমনের সেদিনের কথাই। সেদিন সে সর্বত্রই কর্ণগোচর করেছিল, তবে ভাবনা জগতে বিচরণ করে বাস বিচার করেছিল বলেই নসিমন ধরতে পারেনি। যাই হোক, মূলত বিয়ে হচ্ছে, মেয়েটার একটা গতি হচ্ছে, এতেই যেন শাহানারা বেগমের চোখে মুখে উপচে পড়া খুশি ভিড় করেছে। কে না চায় সুখের হাতছানি দেওয়া হাত ধরতে? চায় না তারা যারা ভালোবাসার মানুষের কাছে বোকার মতো ধোকা খেয়ে, ধাক্কা খেয়ে তারার মতো খসে পড়ে। জীবনের গুরুত্ব, পরিবারের গুরুত্ব তাদের কাছে ভালোবাসার মানুষের ভূমিকা বেশি। না হলে কেন মরবে অমন ধোকা দেওয়া অমানুষটার জন্য? ওইসব অমানুষ কি ডিজার্ভ করে এত গুরুত্বপূর্ণ জীবনের হায়াত? তিথিও এত সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছে কার জন্য সে মরবে, অশ্রু ঝরাবে সেই মানুষটার জন্য যে তার অশ্রু জীবনের মূল্য বোঝেনি। তাই তাকে যে ভালোবাসবে, তার কষ্ট ভুলিয়ে তাকে ভালো রাখবে, সেই মানুষটার কাছেই তিথি ভালো থাকবে। আর মানুষটা হলো মেহুল, যে কিনা জেনে শুনেই তিথিকে আপন করার অপেক্ষাই ছিল এতদিন। সেখানে কোনো অনুগ্রহতা, দয়া নেই, আছে কেবল অসীম বিশ্বাসের শুদ্ধ মিশ্রিত ভালোবাসা। যে ভালোবাসা তিথির শোক অসুখকে, ভালোবাসার অসহ্য অসুখে পরিবর্তন করবে।